ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার। পান্ডে কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার করব, সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। এবং অনুপাত সমানুপাত সম্পর্কে আমি ডিটেলস কনসেপ্ট তোমাদের দেবো, একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত করাবো। আগে বেসিক কনসেপ্ট, কারণ কনসেপ্ট না জানলে তোমরা জানো চ্যাপ্টার করতে গিয়ে প্রবলেম হবে। ভালো বেস তৈরি না হলে তোমরা কিন্তু পরীক্ষার সময় নামাতে পারবে না। ওকে, তো তার ফলে তোমাদের আগে উচিত চ্যাপ্টারটাকে ভালো করে বোঝা, যে কী কী টাইপের অঙ্ক থাকে, কিভাবে সেগুলোকে করব আমরা, এবং এই চ্যাপ্টারে আর কি কি বিষয় রয়েছে, প্রশ্নের সমাধান রয়েছে, অংশীদারি কারবার রয়েছে, সব পর পর তোমাদের প্রত্যেকটা একদম মানে সলভ করে দেওয়া হবে। ওকে, তো তোমরা ক্লাসের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এবং মন দিয়ে আগে কনসেপ্টটা ভালো করে দেখবে, তারপরে অঙ্ক সলভ করবে। ওকে, তো আমি তোমাদের আগে কনসেপ্টই দেবো, এবং তোমাদের যদি ক্লাস ভালো লাগে ক্লাস লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের ক্লাস কেমন লাগছে। ওকে, এবং আমরা এরকম চ্যাপ্টার ধরে ক্লাস প্রোভাইড করছি, তার সঙ্গে আবার প্রিভিয়াস ইয়ারের যে প্র্যাকটিস সেট রয়েছে সেগুলো কিন্তু আমরা আপলোড করছি। ওকে, তোমরা যারা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, তারপর লাইভ ক্লাসের শিডিউল রয়েছে। ওকে, এগুলো সবগুলোই দেখবে। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। তো তার সঙ্গে আমি আরেকটা কথা বলি, দেখো আমাদের কোচিং সেন্টার এটা যে আবাসিক ব্যবস্থা রয়েছে এখানে। ওকে, যদি কারো মনে হয় যে আমাদের সঙ্গে অফলাইনে সরাসরি যুক্ত হতে চাও বা অনলাইনে, তো তারা এই যে আবাসিকের থেকে পড়াশোনা করতে পারো। যারা দূর থেকে অনেকে থেকে পড়ে অলরেডি, যে পশ্চিমবঙ্গের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখান থেকে এসে আমাদের কোচিং সেন্টারে থেকে পড়াশোনা করে না, এবং আমরা সেই ব্যবস্থা করি যে যাতে চাকরি মানে সহজে পাওয়া যায়। এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টে আলাদা টিচার থাকে। ওকে, তো সেখানে অল স্টাডি মেটেরিয়ালস আমরা নিজেরাই প্রোভাইড করি, এবং প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়েছে আমাদের যে মেটেরিয়াল সেখান থেকে, যে চাকরি পাওয়ার জন্য যা যা প্রয়োজন তার প্রত্যেকটা জিনিস সেখান থেকে পাওয়া গেছে। ওকে, তো তার ফলে আমাদের সাকসেস রেটটাও অনেক ভালো। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমাদের আবাসিকে যে এক্সট্রা ক্লাস করানো হয়, যে যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তাদের নিয়ে আলাদা ব্যাচ করা, যারা প্র্যাকটিস ব্যাচে করে তাদের জন্য প্রচুর প্র্যাকটিস করানো। তো এরকমভাবে আমরা ধরে ধরে প্রত্যেকটা স্টুডেন্টকে সেভাবে গুরুত্ব দিয়ে আমরা করাই। ওকে, তো চলো আর কথা বাড়াবো না, আমরা শুরু করবো চ্যাপ্টার। তোমরা আগে কনসেপ্টটা নাও, তারপর সেখান থেকে আমি অঙ্ক সলভ করে দেবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের পরীক্ষায় যা যা প্রয়োজন এভরিথিং এখান থেকে মেনটেন হবে। ওকে, তো চলো আজকে আমরা দেখবো যে অনুপাত। দেখো এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আমাদের, এটা যে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার। তোমাদের যাদের প্রয়োজন হবে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যে কোনো দিন আমাদের অফিস এভরিডে খোলা থাকে, কোনো অসুবিধা নেই। তো চলো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা অনুপাত সমানুপাত। দেখো আগে আমি বেসিক কনসেপ্টটা দিই যে অনুপাত অ্যাকচুয়ালি কি। যে অনুপাত অ্যাকচুয়ালি কি, দেখো যে এ অ্যান্ড বি, এই এ অ্যান্ড বি দুটি সমজাতীয় রাশি যদি হয়, সমজাতীয় রাশি মানে কি, যেমন একই জিনিস, যে যদি বলা হয় যে রামের কাছে 10 টাকা আছে আর শ্যামের কাছে 15 টাকা আছে, তাহলে এই যে রামের কাছে 10 টাকা আছে আর শ্যামের কাছে 15 টাকা আছে, এই যে টাকা যে একই জিনিস, তাহলে আমরা কি করতে পারি, যে রাম এবং শ্যামের টাকার অনুপাত 10 কি করতে পারি, 15 করতে পারি। এর থেকে এটাই মিন করে যে রামের কাছে যখন 10 টাকা থাকবে তখন শ্যামের কাছে কত, 15 টাকা আছে। দেখো একটা অনুপাতকে আমরা কি করতে পারি, যে লোয়েস্ট টার্মে আমরা আনতে পারি। লোয়েস্ট টার্ম মানে কি, একটা অনুপাতকে একই সংখ্যা দিয়ে আমরা ভাগও করতে পারি, প্রয়োজনে একই সংখ্যা দিয়ে গুণও করতে পারি, কিন্তু যোগ বিয়োগ করতে পারি না। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এখান থেকে পাচ্ছি আমরা কত, 2 আর 3। তাহলে আমরা বলতে পারি যে রাম এবং শ্যামের টাকার অনুপাত কত, 2:3 বলতে পারি। মানে এই কথার মানে হলো যে রাম টোটাল টাকা যদি 5 টাকা হয়, তার মধ্যে রামের কত আছে, 2 টাকা আছে, এবং শ্যামের কত আছে, 3 টাকা আছে। বোঝা গেল? টোটাল যদি 10 টাকা থাকে, তাহলে সেই 10 টাকার মধ্যে তখন রামের থাকবে কত টাকা, 4 টাকা, শ্যামের থাকবে কত, 6 টাকা। মানে এই রেশিওতে অ্যাকচুয়ালি যাবে। ওকে, তাহলে অনুপাত বলতে এটাকেই বোঝায় যে দুটো সমজাতীয় রাশির অনুপাত, দুটো সমজাতীয় রাশি হতে এবং যাদেরকে ভাগ আকারে লেখা যাবে, মানে A/B আকারে প্রকাশ করা যাবে, যেখানে কি হবে, বি নট ইকুয়াল টু জিরো, মানে বি এর মান জিরো হওয়া সম্ভব না। কারণ দেখো ভাগ আকারে যখন আমরা লিখবো যে বি এর মান যদি জিরো হয়, তাহলে এই A/0 তখন সেই মানটা কি হয়ে যায়, ইনফিনিটিভ হয়ে যায়, এবং সেটা কি হয়, কোনো অনুপাত হয় না। বোঝা গেল? তাহলে এখানে সিম্পল ডেফিনেশন এটাই, যে এ আর বি, যে যখন অনুপাতে কখন থাকবে, তাদের ভাগ আকারে প্রকাশ করা গেলে তবে অনুপাতে থাকবে, এবং যেখানে কি হবে, বি নট ইকুয়াল টু জিরো। ওকে, এবং একটা জিনিস মনে রাখবে যে অনুপাত সবসময় সমজাতীয় হয়, একই জিনিসের অনুপাত আমরা বের করতে পারি। ওকে, চলো তাহলে এগুলো তোমরা মোটামুটি সবাই জানো। এখান থেকে আমি তোমাদের বেসিক যে জিনিসটা বললাম, যে একটা রেশিওকে ধরো এই যে 2 আর 3, যে রামের টাকা আর শ্যামের টাকার যে অনুপাত লিখলাম আমরা 2 আর 3, প্রয়োজনে আমরা এই যে প্রয়োজনে আমরা এখান থেকে দেখো একটা অনুপাত যখন আমরা 2:3 লিখলাম, তাহলে এই যে অনুপাতকে
আমরা একটু আগে কি বললাম, একই সংখ্যা দিয়ে প্রয়োজনে গুণও করতে পারি, প্রয়োজনে ভাগও করতে পারি। গুণ মানে কি, যে প্রত্যেকটা অনুপাতকে সেম সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারি, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, বোঝা গেল? মানে এক ব্যালেন্স রাখার জন্য, মানে প্রত্যেকটা মানকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, আবার প্রয়োজনে ভাগও করতে পারি। তাহলে এখান থেকে কত, 4 দুগুণে কত হচ্ছে 8, আর 3 4 কত 12। তাহলে দেখো এবার রেশিও কত হলো, 8:12 হচ্ছে। তাহলে এখান থেকে এই রেশিওটা কত ছিল, এই রেশিওটা ছিল দেখো এটা 2:3, সেটা হলো কত 8:12। মানগত দিক থেকে এটারও যা ভ্যালু, এটারও সেম ভ্যালু, শুধুমাত্র সংখ্যার পরিবর্তন হয়েছে। এটাকে যেমন আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2/3 লিখতে পারি, আর এটাকে আমরা লিখতে পারি কত 8/12 লিখতে পারি। দেখো আবার সেই কাটাকুটি করলে আমরা কত পাবো, 4 আর 3 পাবো, 2 আর 3 পাবো, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু মানগত দিক থেকে তখন আবার 2 কত 3 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কথা, যে একটা রেশিওকে তোমার প্রয়োজন মতো তুমি প্রয়োজনে প্রত্যেকটা রেশিওর প্রত্যেকটা মানকে একই সংখ্যা দিয়ে গুণও করতে পারো, আর প্রয়োজনে ভাগও করতে পারো, তাতে মানের কোনো পরিবর্তন হয় না, মানে আলটিমেট মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যে কোনো অনুপাতের প্রত্যেকটা মানকে তুমি সেম সংখ্যা দিয়ে যদি যোগ বা বিয়োগ করো, ব্যাপারটা কি দেখো, ধরো এই যে অনুপাত আমরা লিখলাম যে 2:3, এই 2:3 উভয় পদকে আমরা একই সংখ্যা দিয়ে যোগ বা বিয়োগ করি, যদি করি তাহলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যায়। যেমন কি, যে এটাকে যদি আমরা প্রত্যেকটার সঙ্গে যদি আমরা 1 বাড়াই, তাহলে কত হচ্ছে, এটা দেখো 3 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 3 আর 1 কত 4 হচ্ছে, 3 আর 1 কত 4। ওকে, তাহলে এখানে পেলাম আমরা কত 3:4। তাহলে মানগত দিক থেকে এই যে 2:3 এর যা ভ্যালু, 2:3 এর যা ভ্যালু, আর এটা কিন্তু সেম নয়, মানে এটা কিন্তু সেম নয়, বোঝা গেল? এটা সেম নয়, সেম হবে না। কেন? কারণ আমরা একটা রেশিওকে কোনো একই সংখ্যা দিয়ে যোগ বা বিয়োগ করলে তখন রেশিওর মানের পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমরা কোনো একটা অনুপাতকে যোগ বা বিয়োগ মানে ইচ্ছে মতো করতে পারবো না, যদি প্রশ্নে দেওয়া না থাকে। ওকে, কিন্তু আমরা প্রয়োজন অনুসারে গুণ বা ভাগ করতে পারি। এটা ভালো করে মনে রাখবে। চলো এবার দেখো, যে পরে যে বিষয়টা আমরা শিখবো, যে অনুপাত সমানুপাতের ক্ষেত্রে আমাদের এখানে দেখো, যে এই যে 2:3 আমরা যেটা লিখলাম, 2:3 যেটা আমরা লিখলাম, ধরো এখানে আরেকটা অনুপাত আমি জুড়ে দিই, 2:3 কত 4। আমি বললাম যে রাম, আর ফর রাম, শ্যাম, আর ধরো রহিম। ওকে, রহিম, এদের কাছে টোটাল 90 টাকা আছে। কি আছে, টোটাল 90 টাকা আছে। তাহলে মোট তিনজনের কাছে মোট কত টাকা আছে, 90 টাকা আছে। এবং তাদের টাকার অনুপাত, এই তিনজনের রাম, শ্যাম আর রহিমের টাকার অনুপাত কত দেওয়া আছে, 2:3:4 রয়েছে। তাহলে একটা জিনিস মনে রাখবে, যে টোটাল যোগফল মানে তিনজনের টোটাল মিলে যা রয়েছে, তো সেটা যদি থাকে এবং তাদের যদি প্রত্যেকের প্রাপ্ত টাকা হোক যাই হোক না কেন, তাদের যদি অনুপাত দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা মান আলাদা করে বের করতে পারি। কিভাবে? দেখো এখানে এই যে 90, টোটাল হচ্ছে 90 কি অনুপাতে আছে, 2:3 কত 4 এই অনুপাতে আছে, বোঝা গেল? তাহলে এই অনুপাতে যদি থাকে, তাহলে এখান থেকে দেখো আমরা টোটাল এখানে কত রয়েছে, কারণ এই অনুপাত থেকে আমরা বলতে পারি 4 আর 3 7 আর 2 কত 9, 9 টাকার মধ্যে রামের আছে কত টাকা, রামের আছে দেখো এখান থেকে 2 টাকা, শ্যামের কত 3 টাকা, আর রহিমের কত 4 টাকা, বোঝা গেল? তাহলে মোট 4 আর 3 7 আর 2 কত 9 টাকা আছে। তাহলে এই 9 টাকা, এবার 9 টাকার মধ্যে এই রেশিওতে আছে, তাহলে 90 টাকার মধ্যে কিভাবে রয়েছে? তাহলে আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে টোটাল থেকে, যে 90 ইন্টু যখন রামেরটা বের করব, রামের অনুপাত কত 2, 2 বাই অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল মানে 4 আর 3 7 আর 2 কত 9, 9 কাটাকাটি করে দাও কত হচ্ছে 10 হচ্ছে। এখান থেকে আমরা দেখো রামের টাকা কত পেলাম, 20 টাকা পেলাম। ঠিক একই রকম ভাবে যখন আমরা শ্যামেরটা বের করব, তখন কি হবে, 90 ইন্টু শ্যামের অনুপাত কত রয়েছে 3, বাই অনুপাতের যোগফল কত 9, কাটাকুটি করলে দেখো এটা কত হচ্ছে 30 হচ্ছে। ঠিক একই রকম ভাবে আমরা রহিমেরটাও বের করতে পারবো। দেখো এবার তোমরা এরকম বারবার না করে তোমরা কি করতে পারো, যে দেখবে যখন টোটাল অ্যামাউন্টের রেসপেক্টে, যে তুমি যদি সহজে বুঝতে পারো যে এই অনুপাতের যোগফল কত, কারণ এটা তো টোটাল, এটা যেমন অনুপাতের যোগফল, আর এখানে হচ্ছে কি টোটাল অ্যামাউন্ট, বোঝা গেল? তাহলে অনুপাতের যোগফল কত, 4 আর 3 7 আর 2 9 হলো। এই যে যোগ করে আমরা 9 পেলাম, এই যে 9 পেলাম, তাহলে 9 এর কত গুণ 90, 9 এর 10 গুণ 90, মানে প্রত্যেকটাকে আমরা যদি, এটা কত গুণ 10 গুণ,
অনুপাতের যোগফল করে আমরা 9 পেলাম। 9 এর কত গুণ 90? কারণ 90 কে ডিভাইডেড করব। তাহলে 9 এর 10 গুণ 90, তাহলে প্রত্যেকটাকে 10 দিয়ে গুণ করে দাও। এটাকে 10 দিয়ে গুণ করে দাও, গুণ 10, তাহলে কত হচ্ছে? 20 হচ্ছে। এটাকে 10 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে? 30 হচ্ছে। এটাকে 10 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে? 40 হচ্ছে। বোঝা গেল? 40 হচ্ছে। তাহলে এরকম ভাবে আমরা কি করতে পারি এখান থেকে, এরকম ভাবে আমরা এখান থেকে প্রত্যেকটা আলাদা আলাদা করে মান বের করতে পারি, এরকম আলাদা করে না লিখে। কিভাবে? যে অনুপাতের যোগফলের কত গুণ টোটাল অ্যামাউন্টটা, প্রত্যেকটাকে তত গুণ করে দেবো আমরা। এরকম ভাবে আমরা একটা সমষ্টি থেকে অনুপাতে দেওয়া থাকলে সেই জায়গা থেকে ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেকটা মান আমরা বের করতে পারবো। ওকে, তাহলে এবার দেখো যে অনুপাত যদি ভগ্নাংশে থাকে, কি বললাম? অনুপাত যদি ভগ্নাংশে থাকে তাকে কি করে আমরা সরল অনুপাতে নিয়ে আসবো? ধরো এখানে দুটো অনুপাত যদি আমি বলি, যে ধরো এখানে 1/2 ইস্টু কত রয়েছে? 1/3, এই দুটো অনুপাত রয়েছে। তাহলে দুটো অনুপাতের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, যে এই ভগ্নাংশে থাকলে হরের লসাগু করে গুণ করতে হয়। কি করতে হয়? হরের লসাগু করে গুণ করতে হয়। কিন্তু অনুপাত যদি দুটো থাকে ভগ্নাংশে, দেখো এটা একটা এটা একটা, দুটো আছে ভগ্নাংশে, তখন ওই গুণ মানে এলসিএম গুণ করলেও যা হবে, তুমি ডাইরেক্ট এই গুণটাকে আগে করবে। মনে রাখবে কি, এর সঙ্গে এই এখানে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুর সঙ্গে গুণটা আগে করবে। 3 গুণ 1 মানে কত? 3। আর এই গুণটা পরে মানে কত? 2। তাহলে আলটিমেট কথা হচ্ছে এই যে অনুপাতটা 1/2 ইস্টু কত করলাম? 1/2 ইস্টু করলাম আমরা 1/3, এর ভ্যালুও যা, তাহলে 3:2 এর ভ্যালুও তাই। ওকে, মানে আলটিমেট ব্যাপার হচ্ছে, দেখো 1/2 ইস্টু কত হচ্ছে? 1/3। এটাকে আমরা গুণ করলাম, 2 আর 3 লসাগু কত হয়? 6 হয়। 6 দিয়ে প্রত্যেকটা মানকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করতে পারবো বলেছি। যখন এটা দিয়ে ভাগ করবো তখন দেখো দেখো আমরা 3 পাচ্ছি। যখন এটা দিয়ে ভাগ করবো তখন আমরা 2 পাচ্ছি। বোঝা গেল? এই জন্য আমরা ক্রস গুণ করতে পারি। তো এখানে দেখো সবসময় যে এরকম থাকবে তা না। যদি এরকম ভাবে থাকতো যে 5/2 ইস্টু 4/3 এরকমও থাকতে পারতো, তাহলে সবসময় মনে রাখবে যে এই 2 আর 4 কিন্তু কখনো কাটবে না, ক্রস গুণ হবে। তাহলে কোন গুণটা আগে হবে? এই গুণটা আগে হবে। তাহলে কত? 3 পাচ্ছে কত? 15। 4 দুগুণে কত? 8। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে কত হলো? 15:8 হলো। তাহলে একটা যে ভগ্নাংশের রেশিওকে যদি দুটো থাকে মান, তাহলে আমরা ক্রস গুণ করে ডাইরেক্ট আমরা কি করতে পারবো? সরল অনুপাতে তৈরি করতে পারবো। দেখো এবার যদি তিনটে থাকে, তিনটে থাকলে ধরো এখানে দেওয়া আছে যে 1/3, 1/4 ইস্টু কত? 1/5 বললাম আমি। ওকে, এরকম ভাবে দেওয়া আছে একটা অনুপাত। তাহলে এই ক্ষেত্রে দেখো তিনটে যখন অনুপাত থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট আর ওরকম ভাবে গুণ করতে পারছি না। তখন আমরা কি করব? তখন আমরা দেখব এই যে হর 3, 4 আর কত? 5। তাহলে 3, 4 আর 5 এর লসাগু করলে কত হয়? দেখো 3, 4 আর 5 এর লসাগু করলে 60 হয়। তাহলে এই 60 দিয়ে প্রত্যেকটাকে আমরা গুণ করলাম। কি করলাম? যে এই ব্রাকেট দেওয়া মানে কি সবগুলোর সঙ্গেই গুণ হয়ে গেল। অ্যাকচুয়ালি এর 1/3 এর সঙ্গে 60 গুণ, 1/4 এর সঙ্গে 60 গুণ, 1/5 এর সঙ্গেও 60 গুণ। ওকে, তাহলে এখান থেকে দেখো 3 দিয়ে যখন এটাকে আমরা ভাগ করব তখন কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। 4 দিয়ে যখন কাটবো তখন কত হবে? 4 15 60 হয়ে যাবে। 5 দিয়ে যখন কাটবো তখন কত হবে? 5 12 60। তাহলে এই যে যে ভগ্নাংশের অনুপাত, তার সরল অনুপাত কি হলো? 20:15:12 হবে। ওকে, তাহলে আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে যে যে কোনো রেশিওর ক্ষেত্রে যদি 2 এর অধিক থাকে, দেখো এখানে 20 আর 15কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, বাট 12কে ভাগ করতে পারি না। যদি প্রত্যেকটা মানকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, তাহলে সেইভাবে আমরা লোয়েস্ট টার্মে রেখে দেবো। কিন্তু প্রত্যেকটাকে যেতে হবে। দেখো এখানে 4, 12 আর 20 কাটাকুটি যায় 4 দিয়ে, কিন্তু 15 যায় না। এই জন্য আর এটা আমরা করতে পারবো না। বোঝা গেল? তো সেই ক্ষেত্রে আমরা অনুপাত দেখবো সবসময় লোয়েস্ট টার্মে রয়েছে কিনা, না লোয়েস্ট টার্মে আমরা রেখে দেবো, কারণ ওইভাবেই উত্তর রাখা হয়। তাহলে এখান থেকে আমরা জানলাম যে একটা অনুপাতকে, ভগ্নাংশের অনুপাতকে কিভাবে সরল অনুপাত করা যায়। কারণ সরল অনুপাত হলে আমাদের কি হবে? ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। দেখো এর পরের পার্ট যেটা আমি বলবো, তাহলে এখান থেকে আমাদের আরেকটা ভাষা যেটা থাকবে, যে ধরো 2-3টে অনুপাত একসঙ্গে রয়েছে, তার মিশ্র অনুপাত আমরা বের করব। কি বের করব আমরা? মিশ্র অনুপাত। ওকে, মিশ্র অনুপাত, বা এর আরেকটা নাম আছে বা যৌগিক অনুপাত। কি বললাম? যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তাহলে মিশ্র অনুপাত কি? দেখো ধরো এখানে একটা অনুপাত আমি বললাম যে 2:3, একটা বললাম ধরো 4:1, একটা বললাম আমি ধরো 3:5। ওকে, এই তিনটে অনুপাত বললাম, আরও বলতে পারতাম এর সঙ্গে। তাহলে এর আমরা কি বের করব? মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করব। মিশ্র অনুপাত বা যৌগিক। যৌগিক মানে অনেক সময় ভুল করে সবাই যোগ ভাবে, না, যে এখানে যোগ নয়। যখন আমরা
3-4টে অনুপাত যাই হবে দেখো এখান থেকে, তাহলে এই যে অনুপাতের এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ, তাহলে আমরা যখন মিশ্র মানে একসঙ্গে যখন মিশিয়ে দেব তখন আমরা কি করব, এই প্রথম পদ গুণ করব আমরা। ওকে, মানে 2 গুণ কত হয় 4, গুণ কত হচ্ছে 3, দ্বিতীয় পদ আমরা গুণ করব এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে 3 গুণ কত হচ্ছে ইস্টু 3 গুণ কত 1 ইস্টু ইন্টু কত 5। এবার দেখবো আমরা কাটাকুটি যায় কিনা, তাহলে কাটাকুটি দেখো 3 3 কেটে যাচ্ছে এখান থেকে, আর কাটে আর কাটে না, তাহলে 4 দুগুণি কত হচ্ছে 8 ইস্টু কত হচ্ছে 5 হচ্ছে দেখো 8 ইস্টু কত 5। তাহলে এই যে 8 ইস্টু 5 আমরা পেলাম, এটা কি পেলাম আমরা, এটা পেলাম এই যে তিনটে অনুপাত, এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত পেলাম বা যৌগিক অনুপাত পেলাম। ওকে, তাহলে এটাও কিন্তু প্রশ্নে আসে যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করো, কয়েকটা অনুপাত দিয়ে তোমাকে বলতে পারে। অনেকে যৌগিক ভাষাটা থাকলে যোগ ভাবে, তোমরা কিন্তু যোগ ভাববে না, তোমরা কি যে প্রথম পদ সব গুণ করে দেবে, দ্বিতীয় পদ গুণ করে দেবে। ক্লিয়ার? ওকে, চলো এবার দেখো যে আমরা এখান থেকে আরেকটা জিনিস, দুটো ভাষা আমরা জানবো এখান থেকে, একটা কি দ্বিগানুপাত, দ্বিগানানুপাত। ওকে, আরেকটা কি জানবো আমরা ত্রিগুণানুপাত, গুণানুপাত। এটা কিছুই না, জাস্ট জিনিসটা জেনে রাখতে হবে, অনেক সময় পরীক্ষায় দিয়ে দিলে না জানলে তখন নাম্বার মিসিং হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, ধরো একটা অনুপাত যদি আমাদের 2:3 যদি থাকে, এই 2:3 এর যদি আমরা দ্বিগানুপাত বের করি তখন কি হবে, তার স্কোয়ার করে দেবো, আর কিছুই না, স্কোয়ার করে দেবো, মানে কত হচ্ছে এটা, এর দ্বিগানুপাত করলে তখন আমরা পাবো 2 স্কোয়ার ইস্টু কত 3 স্কোয়ার, মানে কত 4:9। বোঝা গেল? তাহলে দ্বিগানুপাত মানে কি, বর্গ করা, বর্গ করা, আর কিছুই না। ত্রিগানুপাত মানে কি, কিউব করে দেওয়া, আর কিছুই না। তাহলে এখান থেকে যদি আমরা যে 3:2 এর যদি আমরা কি করি, ত্রিগানুপাত যদি এই ত্রিগুণানুপাত যদি আমরা বের করি তখন আমরা কি বের করব, এর কিউব করে দাও, মানে 3 এর কিউব ইস্টু কত 2 এর কিউব। ওকে, তাহলে এখান থেকে কত হচ্ছে 27 ইস্টু কত 8 হচ্ছে। তাহলে আর কিছুই না, আমাদের শুধু জিনিসটা মনে রাখতে হবে, দ্বিগানুপাত বললে আমরা স্কোয়ার করে দেবো, আর ত্রিগুণানুপাত বললে আমরা কিউব করে দেবো। ওকে, ভেরি ফাইন। চলো তাহলে আমরা এখান থেকে জানলাম, দেখো যে প্রথমে জানলাম আমরা রেশিও কি জানলাম, সেখান থেকে আমরা কি জানলাম, সেখান থেকে আমরা জানলাম যে যে রেশিওকে কিভাবে আমরা যোগ বিয়োগ করতে পারবো না কিন্তু গুণ ভাগ করতে পারবো। তারপরে আমরা জানলাম দেখো যে একটা সরল ভগ্নাংশের অনুপাতকে কি করে সরল অনুপাত তৈরি করা যায়। এখান থেকে যা রয়েছে তোমরা পরপর সব বুঝিয়ে দিলাম, সুন্দর করে দেখে নেবে। দেখো এরপরে আমাদের আরো কি জানতে হবে, ধরো এখান থেকে যদি তোমাদের বলা হয় যে তাহলে অনুপাত সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট চলে এলো। ঠিক আছে, এবার তোমাদের যদি সমানুপাত সম্পর্কে বলা হয়, যদি তোমাদের সমানুপাত সম্পর্কে বলা হয় তাহলে দেখো আমরা যদি বলি যে এ বি সি ডি এই চারটে সংখ্যা কিসে রয়েছে, সমানুপাতে রয়েছে, সমানুপাতে রয়েছে, তখন যদি সমানুপাতে থাকে এই চারটে সংখ্যা কিভাবে রয়েছে, সমানুপাতে রয়েছে। যখন সমান, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারের কনসেপ্ট আমরা বিভিন্ন চ্যাপ্টারে কাজে লাগাতে পারি। ওকে, এটা ভালো করে মন দিয়ে বুঝবে এবং এগুলো তারপরে অঙ্ক সলভ করবে। তাহলে এরা যদি সমানুপাতে থাকে তখন আমরা লিখতে পারি যে এ বাই বি দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, সি বাই ডি, মানে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান সমান তৃতীয় বাই চতুর্থ। আরো যদি থাকতো পরেরটা লিখতাম আমরা পঞ্চম বাই ষষ্ঠ, এরকম করে করে ইকুয়াল দিতে পারতাম। দেখো এটাকে যদি আমরা ক্রস ভাবে গুণ করে দিই, তাহলে ক্রস ভাবে গুণ করলে এডি সমান সমান বিসি হচ্ছে, মানে এটা ক্রস গুণ করলাম, এ আর ডি আর বি আর সি গুণ করে দিলাম। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এ আর ডি মানে এখানে পেলাম আমরা কত, এ আর ডি, মানে প্রথম পদ আর শেষ পদ পেলাম আমরা এখান থেকে। আর তারপরে পেলাম কত, বি আর সি, দেখো এখানে তারপরে পেলাম কত, বি আর সি। তাহলে আমরা এরকম ভাবে না লিখে, যখন চারটে সংখ্যা সমানুপাতে থাকবে, চারটে সংখ্যা যখন সমানুপাতে থাকবে আমরা লিখতে পারি যে প্রথম দুটি সংখ্যার গুণফল মানে এডি, ডাইরেক্ট এডি, এই যে প্রথম দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু মাঝের দুটি সংখ্যার গুণফল। ওকে, বিসি, এটা আমরা কিন্তু ডাইরেক্ট লিখবো। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে কিন্তু অনেক সুবিধা হবে। তাহলে এখান থেকে প্রশ্ন কিভাবে হতে পারে, দেখো তোমাকে বলতে পারে যে 4 10 এক্স 16, ধরো এক্স 16 না, এটাকে তুমি 20 বানিয়ে দাও, বা তুমি 30ও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, 30। তাহলে এই যে যে সংখ্যাটা, তাহলে এখান থেকে দেখো আমি বললাম যে 4 10 এক্স এবং কত 30, এরা কিসে রয়েছে, এরা বললাম যে সমানুপাতে আছে। কি বললাম, সমানুপাতে আছে, সমানুপাতে আছে, সমানুপাতে।
তাহলে দেখো এই মানটা আমি এক্স দিয়েছি, মানে এখানে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। তাহলে তোমাকে যেহেতু সমানুপাতে আছে, তাহলে আমরা এক্স এর মান কত সেটা বের করতে পারবো। তোমাকে এরকম ভাবে প্রশ্ন করবে যে 4, 10, এক্স এবং 30 এই চারটে সংখ্যা যদি সমানুপাতে তাহলে এক্স এর মান কত। বা এখানে পরেরটাও মিসিং দিতে পারতো, যে কোনো তিনটে মান দেওয়া থাকবে, অন্যটা বের করতে বলবে। তাহলে আমরা তো জেনে গেছি যে এই পাশের দুটোর গুণফল ইকুয়াল টু মাঝের দুটোর গুণফলের সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে 10 ইন্টু এক্স, মানে এই মাঝের দুটো 10 ইন্টু এক্স দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 4 ইন্টু কত, 30 বলতে পারি। দেখো পাশের দুটোকে গুণ করলাম আর মাঝের দুটোকে গুণ করলাম, এখান থেকে এই শূন্য কেটে গেল, এক্স এর ভ্যালু কত পেলাম আমরা, 12 পেলাম। ওকে, এক্স এর ভ্যালু কত, 12 পেলাম। তাহলে এখান থেকে দেখো এক্স যে থার্ড মানটা কত রয়েছে, 12 রয়েছে। আর এই 12 যদি আমরা বসিয়ে দিই, তখন পাশের দুটোর গুণফল আর মাঝের দুটোর গুণফল সমান হবে। তাহলে এখান থেকে এই প্রশ্ন কিন্তু আসতে পারে যে যে কোনো চারটে সংখ্যার যে কোনো একটা মিসিং দিতে পারে, মিসিং দিয়ে বলতে পারে এরা যদি সমানুপাতে থাকে তাহলে এক্স এর মান কত। তোমার চাইলে এটাও থাকতে পারতো, কেমন কি, দেখো আরেকটা যদি আমি বলি, তোমাকে বললাম যে 5, 12, তারপর তোমার 5, 12, 15 এক্স। ওকে, এটা বললাম, মানে এক্স বা কোশ্চেন মার্কও দেওয়া থাকতে পারে। তাহলে এখান থেকে তোমাকে বলতে পারে যে এক্স এর মান কত, যে এই চারটে সংখ্যা 5, 12, 15 এরা কিসে রয়েছে, এরা সমানুপাতে রয়েছে, তাহলে এক্স এর ভ্যালু কত। তখন আমরা একই রকম ভাবে কি লিখতে পারতাম, এই দুটো সংখ্যার গুণফল দ্যাট ইজ ইকুয়াল টু মাঝের দুটো সংখ্যার গুণফল। তাহলে এখান থেকে 5 ইন্টু এক্স সমান সমান আমরা কত লিখতে পারবো, 12 ইন্টু 15 লিখতে পারবো আমরা। 5 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 3 হয়। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 3 বারো কত হবে, 36 হবে। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, 36। তাহলে আমরা বুঝতে পারলে যে এখান থেকে দেখো যে যে কোনো তিনটে মান দেওয়া থাকলে আরেকটা মিসিং থাকলে আমরা কি বের করতে পারবো, সেই অন্য ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এটা কি বললাম, এটা কিন্তু সমানুপাতে, ভালো করে খেয়াল করবে এটা কি সমানুপাত। এখানে কেন সমানুপাত আমি বারবার উল্লেখ করছি, কারণ আরেকটা ভাষা একটু পরে আমরা দেখবো, সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। সমানুপাত আর ক্রমিক সমানুপাত কিন্তু আলাদা। ওকে, ক্রমিক কথার মানে কি পরপর, দেখো এবার ওটা একটু বুঝিয়ে দিই আমি। তাহলে এবার যে কনসেপ্টটা আসবে আমাদের কি, সেটা ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত বা সমানুপাতি। ওকে, ক্রমিক সমানুপাতি কখন হবে, ধরো এ কমা বি কমা সি যদি ক্রমিক সমানুপাতি হয়, যে এ কমা ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে তিনটে হলেই যথেষ্ট, মানে কমপক্ষে তিনটে হতে হবে, আর নর্মাল সমানুপাতির ক্ষেত্রে কমপক্ষে চারটে হতে হবে। ওকে, তাহলে এখানে এ কমা বি কমা সি যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমরা লিখতে পারি যে এ বাই বি মানে প্রথম পদ বাই দ্বিতীয় পদ, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। এরকম পর পর যদি এ ইস টু বি ইস টু সি এরকম যদি ডি পর্যন্ত থাকতো, তখন এরাও যদি ক্রমিক সমানুপাতে থাকে, তখন আমরা কি লিখতে পারতাম, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু কি সি বাই ডি, এরকম ভাবে পরপর লিখতে পারতাম। কখন, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা দেখো তিনটের ক্ষেত্রে যদি আমরা করি, তাহলে এটাকে যদি আমরা ক্রস গুণ করে দিই, মানে আড়াআড়ি ভাবে গুণ করে দিই, তাহলে এখান থেকে এটা পাচ্ছি কত, বি স্কোয়ার পাচ্ছি, আর এখান থেকে এসি পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে দেখো যে এ বি আর সি যেটা লিখলাম, তাহলে এটা বি কোথায় রয়েছে, মাঝখানে রয়েছে। তাহলে বি যদি মাঝখানে থাকে, তাহলে বি কে আমরা কি বলতে পারি, বি কে দেখো আমরা মধ্য সমানুপাতি বলতে পারি। কি বলতে পারি, মধ্য সমানুপাতি। ওকে, এটাকে কি বলতে পারি, মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি কেন বলা হচ্ছে, কারণ তিনটের মাঝখানে রয়েছে, সেজন্য মধ্য সমানুপাতি বলা হচ্ছে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে বি এর মান যদি আমরা বের করি, তাহলে বি সমান সমান প্লাস মাইনাস রুট অফ এসি হয়। ওকে, কারণ যখন বর্গমূল করা হয় তখন একটা প্লাস মাইনাস সিম্বল আগে চলে আসে। তাহলে বি বি সমান সমান কত আমরা বলতে পারি, প্লাস মাইনাস রুট অফ এসি বলতে পারি। ওকে, তার কারণ তোমাদের মধ্য সমানুপাতি থেকে কিন্তু প্রশ্ন আসবে। এই তুমি তোমাদের এগুলো বুঝিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আমি মানে 20খানা অঙ্ক সলভ করাবো, এবং দুটো ক্লাসে আমি অনুপাত সমানুপাত কমপ্লিট করব, এবং তারপরে অনুপাত সমানুপাতের প্রশ্নের সমাধান করাবো, তারপরে অংশীদারি কারবার করব। কারণ পর পর এই অঙ্কগুলো করলে কি হবে, যে প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে এগুলো লিঙ্ক রয়েছে। তো এই লিঙ্ক ওয়াইজ যদি না করো, তাহলে কিন্তু তোমাদের আলটিমেট অঙ্কে কিন্তু গ্রিপ আসবে না। ওকে, তো সেই জন্য তোমাদের সবসময় সিস্টেমেটিক্যাল ওয়েতে করতে হবে। তাহলে এখান থেকে আমরা কিভাবে কোশ্চেন হতে পারে, দেখো একদম সিম্পল যদি তোমাকে বলি যে 4 এবং 64 এর মধ্য সমানুপাতি কত, মধ্য সমানুপাতি কত এটা বললাম। তাহলে মধ্য সমানুপাতি মানে আমরা কি জানি, প্লাস মাইনাস রুট অফ
এই যে এর মাঝখানেরটা বের করতে বলছে, এর মাঝখানেরটা বের করতে বলছে, মাঝখানটা বের করতে বলছে। তাহলে এটা যদি মধ্য সমানুপাতি বের করি, তাহলে রুট প্লাস মাইনাস রুট অফ পাশের দুটোর গুণফল, তাহলে যদি আমরা রুট করি তাহলে কত পাচ্ছি দেখো, 4 রুট করলে আমরা 2 পাচ্ছি, 64 রুট করলে, আমি তোমরা জানো পার্ট পার্ট করে আমি করে দিচ্ছি বোঝানোর জন্য, যেহেতু বেসিক থেকে আমি কনসেপ্ট দিচ্ছি। তাহলে এখান থেকে কত 8, তাহলে কত হচ্ছে প্লাস মাইনাস কত 8 দুগুণে কত 16। তাহলে দেখো এই যে 4 আর 16, 4 আর 16 এর মধ্য সমানুপাতি কত হচ্ছে, প্লাস মাইনাস, প্লাস মাইনাস 16 হচ্ছে, মানে প্লাসও হতে পারে 16 হতে পারে, মাইনাস হতে পারে। যদি অপশানে যদি তোমরা যখন আমরা অঙ্ক সলভ করবো অনেক সময় এই যে প্লাস মাইনাস যে সিম্বলটা অপশানের ক্ষেত্রে অনেক সময় স্কিপ করে, মানে এটা বীজগণিতের ক্ষেত্রে সঠিকভাবে বলতে গেলে প্লাস মাইনাস ডেফিনেটলি হয়, বাট অনেক সময় অপশান যখন দেয় তখন প্লাস ভ্যালু দিয়ে অপশান রাখে, যদি প্লাস মাইনাস না দেওয়া থাকে তখন তোমরা অনলি ফর প্লাস, অনলি প্লাস ভ্যালুটা দেবে তোমরা, ওকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো ক্রমিক সমানুপাতি সম্পর্ক জানলাম। তাহলে এখান থেকে আরেকটা টাইপের প্রশ্ন হয়, কি প্রশ্ন হয় সেটা দেখো, তোমাকে যদি বলা হয় যে কয়েকটি ক্রমিক সমানুপাতি সংখ্যার ক্ষেত্রে, কি বললাম কয়েকটা আছে মানে 4টে 5টা যাই হোক না কেন, যে কয়েকটি ক্রমিক সমানুপাতি সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যার ভ্যালু 3 এবং দ্বিতীয় সংখ্যার ভ্যালু হচ্ছে 9। কি বললাম, কয়েকটি ক্রমিক সমানুপাতি সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যা কত 3 আর দ্বিতীয়টি কত 9, তাহলে চতুর্থ সংখ্যাটি কত, তাহলে প্রশ্ন হচ্ছে কি যে চতুর্থ সংখ্যাটি কত, ফোর্থ মানটা, চতুর্থ মানটা কত, এটা তোমাকে প্রশ্নে চেয়েছে। তাহলে তোমরা এখানে দেখো যে যখন ক্রমিক সমানুপাতি হবে এবং পর পর যে কোনো দুটো মান দেওয়া থাকলে আমরা কি করব, আমরা দেখব যে তার সঙ্গে কি রিলেশনে রয়েছে, মানে কত গুণিতক আকারে রয়েছে, কত গুণ আকারে রয়েছে। তাহলে এখানে 3কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 9 হয়, মানে 3 গুণ হিসাবে রয়েছে। আমরা চতুর্থ মানে ডান দিকে যাচ্ছি, মানে বেশির দিকে যাচ্ছি, তাহলে তার পরেরটা কত হবে, 3 গুণ হবে, 3 দিয়ে গুণ করলে কত হবে, 27 হবে। তার পরেরটা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 27 কত 81। তাহলে চতুর্থ সমানুপাতি আমরা কত পাবো, 81 পাবো। বোঝা গেল? তাহলে দুটি সংখ্যার মধ্যে দেখো আমরা প্রথম চারটি ক্রমিক সমানুপাতি সংখ্যার ক্ষেত্রে বা কয়েকটি ক্রমিক সমানুপাতি সংখ্যার ক্ষেত্রে এরকমও বলতে পারে যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মান কত, সেটা হচ্ছে তোমার 3 আর 9। তাহলে চতুর্থ সংখ্যার মান কত, তাহলে এটা হচ্ছে থার্ড মান 27 আর চতুর্থ মান কত 81, আমরা কত গুণ সেইভাবে দেখব। দেখো এবার এটা তো আমরা ডাইরেক্টলি কত গুণ বুঝতে পারলাম, অনেক সময় ডাইরেক্টলি যদি না বুঝতে পারি, যেমন তোমাকে যেমন আরেকটা প্রশ্ন যদি আমি দিই যে কয়েকটি ক্রমিক সমানুপাতি সংখ্যার ক্ষেত্রে যে প্রথম সংখ্যা 4 এবং দ্বিতীয় সংখ্যা 10 হলে তাহলে চতুর্থ সংখ্যাটি কত, তাহলে কি ফোর্থ সংখ্যাটি কত, ফোর্থ মানে চতুর্থ মানটা কত, এটা তোমাকে প্রশ্ন করলাম, ওকে। দেখো এখান থেকে যদি কখন যেমন 3 গুণ 3 9 আমরা সহজে বুঝতে পারি, যদি আমরা ডাইরেক্ট বুঝতে না পারি যে পরের দিকে যাচ্ছি কত গুণ হবে, এটা যদি বুঝতে না পারি তখন আমরা কি করব, এই দ্বিতীয় মানটাকে প্রথম মান দিয়ে কি করব, আমরা ভাগ করে দেব, মানে এখানে 10 বাই কত হচ্ছে, 10/4, তাহলে ভাগ করলে কত হচ্ছে দেখো 5 আর এখানে কত হয় 2 হয়। তাহলে এই যে 5 আর 2 এটা দিয়ে প্রত্যেকটা মানে 2/5 দিয়ে প্রত্যেকটাকে গুণ করবো, মানে এটা মানে কত 5/2, এবার প্রত্যেকটা মানকে এই 5/2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব আমরা, ওকে। 5/2 দিয়ে গুণ করব, তাহলে এখান থেকে 10-এর পরেরটা কত হবে, 10-এর পরেরটা হবে, যদি আমরা তার থার্ড নাম্বারটা বের করতে চাই 10 ইন্টু কত 5/2, কাটাকাটি করে দাও এখান থেকে দেখো 5 মানে কত 25 হচ্ছে, এটা আমরা থার্ড মানটা পেয়ে গেলাম। এটা ভালো করে খেয়াল করবে ক্রমিক সমানুপাতি সংখ্যার ক্ষেত্রে। ঠিক তার পরেরটা যদি আমরা বের করি তাহলে 25 ইন্টু কত হবে 5/2, তখন দেখো 5 25 125/2 হচ্ছে, যদি ভগ্নাংশে থাকে তাহলে রেখে দেবে, পয়েন্টে আনলে সেভাবে রাখবে, মানে এই গুণিতক আকারে প্রত্যেকটা যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে যখন আমরা ডাইরেক্ট বুঝতে পারবো না তখন আমরা কি করব, এই সেকেন্ড মানকে প্রথম মান দিয়ে কি করব, আমরা ভাগ করে দেবো, মানে এই 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ভাগ করে আমরা কত পেলাম 5/2 পেলাম, আর প্রত্যেকটা 5/2 গুণ আকারে সামনের দিকে যাবে। ক্লিয়ার হলো? এবার দেখো আমরা তো সামনের দিকে যাচ্ছি, আমাদের তো ব্যাকেও আসতে হতে পারতো। তোমাদেরকে এরকম ভাবে যদি প্রশ্ন করা হয় যে কয়েকটি ক্রমিক সমানুপাতি সংখ্যার ক্ষেত্রে যে পঞ্চম মান 128, ওকে, পঞ্চম মান ফিফথ মানটা কত দেওয়া আছে 128, আর ফোর্থ মান দেওয়া আছে, মানে তোমাদের খেয়াল রাখতে হবে যে পরপর দুটো দেওয়া আছে কিনা, আর ফোর্থ মানটা আমি 64 বললাম বোঝানোর জন্য। তাহলে প্রথম সংখ্যাটি কত, তাহলে প্রথম সংখ্যাটি কত বা দ্বিতীয়টি কত সেটাও বের করতে বলতে পারতো। তাহলে খেয়াল করো এখানে ফিফথ দেওয়া আছে ফোর্থ দেওয়া আছে, তাহলে এখানে থার্ড বের করতে হবে আমাদের, তারপরে সেকেন্ড বের করতে হবে, তারপরে আমরা ফার্স্ট মানটা বের করবো, ওকে। তারপর কি করব, আমরা ফার্স্ট মানটা বের করব। তাহলে এখান থেকে আমরা দেখব যে
কোন দিকে যাচ্ছি দেখো, আমাদের পেছন দিকে আসতে হচ্ছে, মানে ব্যাকে আসতে হচ্ছে, মানে কমের দিকে আসতে হচ্ছে। তাহলে এটা 128-এর অর্ধেক করলে কত হয়? 64। তাহলে পরেরটাও তার অর্ধেক হবে, মানে 2 ভাগের 1 ভাগ, এবার 2 দিয়ে ভাগ করবো, তাহলে 64-র অর্ধেক করলে আমরা কত পাই? 32। তার অর্ধেক যদি করি তখন আমরা কত পাবো? সেকেন্ড মানটা দেখো 16 পাচ্ছি। তার অর্ধেক করলে ফার্স্ট মানটা কত পাবো আমরা? 8 পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো যে প্রথম মান কত হচ্ছে? 8, দ্বিতীয় মান 16, তৃতীয় মান কত? 32 হচ্ছে। ওকে, আর এই দুটো মান পরপর তো দেওয়া ছিল। তাহলে এরকম ভাবে ক্রমিক ক্রমিক সমানুপাতিক সংখ্যার ক্ষেত্রে আমরা ব্যাকেও আসতে পারি, আবার সামনের দিকেও যেতে পারি। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এখান থেকেও কিন্তু এরকম ভাবে প্রশ্ন আসে। এবার তোমরা যদি এই সবসময় এবিসি এর ইকুয়েশন দিয়ে করো তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। তোমরা দেখবে কত গুণিতক আকারে আছে বা কত ভাগ আকারে আছে, এটা খেয়াল করবে তোমরা। ওকে, চলো এর পরের পার্টটার দিকে যাই আমরা। এবার দেখো তোমাদের আরো কি কি আসতে পারে এখান থেকে। ধরো a:b এর মান দেওয়া আছে, ধরো 4:3 দেওয়া আছে। আর b:c এর মান দেওয়া আছে ধরো 2:5 দেওয়া আছে। বোঝা গেল? এরকম ভাবে দেওয়া রয়েছে। তোমাকে বের করতে পারে এখান থেকে যে কি কি প্রশ্ন করতে পারে। কোশ্চেন নাম্বার 1 তোমাকে করতে পারে যে a:b:c = কত, এটা করতে পারে। 2 নম্বর প্রশ্ন কি হতে পারে? a:c = কত। কারণ আমরা দেখব যে এই ডেটা থেকে কি কি কোশ্চেন হতে পারে। এই ডেটা থেকে কোশ্চেন হতে পারে যে a:b:c = কত। আরেকটা কোশ্চেন হতে পারে কি a:c = কত। দেখো যখন যে কোনো একটা রেশিওর সেকেন্ড পদ যা থাকবে, এখানে কি আছে? বি আছে। পরের রেশিওর ফার্স্ট মান যদি সেই সেম সংখ্যা থাকে, মানে এখানেও বি আছে, দেখো এখানেও বি আছে, আর এখানেও কি আছে? বি আছে, সেম রয়েছে। তখন আমরা a:b:c যদি আমরা বের করতে চাই, এখান থেকে কি বললাম? a:b:c যদি সি বের করতে চাই, তখন আমরা ডাইরেক্ট এইভাবে গুণ করলে আমরা পেয়ে যাব। ওকে, এইভাবে গুণ করলে আমরা পেয়ে যাবো। দেখো এটা দেখতে যে বাংলা যে বর্ণ দয়ের মতো দেখতে, এই জন্য এটাকে দ প্রসেস বলা হয় আর কি, মনে রাখার জন্য। তাহলে এইভাবে গুণ করবো না। 4 গুণ 2 মানে কত হচ্ছে? 8। 2 গুণ 3 মানে কত হচ্ছে? 6। আর 3 গুণ 5 মানে কত? 15। তাহলে আমরা দেখো যে দুটো রেশিও দেওয়া আছে a:b, মানে এটা কি, এটা যখন কিভাবে রয়েছে, যখন সেকেন্ড মান আর এর ফার্স্ট মান সেম থাকবে তাদেরকে আমরা কি বলি? ক্রমিক সমানুপাতি বলি। কি বলি? ক্রমিক সমানুপাতি। ওকে, আর এই ক্রমিক সমানুপাতি হলে তবেই আমরা কি করতে পারি? তবেই আমরা এই দ প্রসেস করতে পারি। তাহলে গুণ করে আমরা কত পেলাম? 8, 6 আর কত? 15 পেলাম। ওকে, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা তাহলে যে আর কোনো সংখ্যা দিয়ে, সেম সংখ্যা দিয়ে তিনটেকেই ভাগ করতে পারি না। তাহলে এখান থেকে আমরা a:b:c কত পেয়ে গেলাম? 8, 16 আর কত? 6 আর কত? 15 পেয়ে গেলাম। দেখো আরেকটা প্রশ্ন আমি যেটা বললাম তোমাদের, তাহলে a:c = কত? কি বললাম? a:c = কত। তাহলে a:c যদি হয়, তাহলে এখানে প্রথম পদ আর কি শেষ পদের মান চেয়েছে। কি বললাম? প্রথম পদ আর শেষ পদের মান চেয়েছে। তাহলে প্রথম পদ আর শেষ পদের যদি মান চাই, দেখো এখান থেকে আমরা পেলাম একটা 8, আর এখান থেকে কত? 15 পেলাম। তাহলে এর মান কত পেলাম আমরা? এর মান পেলাম 8, আর সি এর মান পেলাম কত? 15। বোঝা গেল? তাহলে এখান থেকে তোমাকে কি প্রশ্ন করতে পারে যে a:c কত। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে সহজে বলতে পারবো যে 8 কত হচ্ছে? 15 হয় কোনটা? a:c এর ভ্যালু। কিন্তু দেখো আমরা এখানে কিভাবে বের করলাম? আমরা বের করলাম এই প্রথম পদ বের করলাম, a:b:c বের করলাম, সেখান থেকে আমরা প্রথম পদ আর থার্ড পদ নিলাম, আমরা তার রেসপেক্টে বললাম। বাট আমাদের এই দুটো স্টেপ আমরা করব না। আমরা পরীক্ষার প্রশ্ন তো আমাদের একটাই আসবে, টু দি পয়েন্টে আমরা সেই দিকেই যাব। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে আমাদের দরকার কি? a:c দরকার। যদি দেখো এই যে আমরা দুটো অনুপাত লিখলাম যে a:b সমান সমান 4:3, 4:3 লিখলাম আমরা, তাই না? তাহলে আবার b:c আমরা তাহলে এইটাকে দেখো a/b আকারে, মানে ভাগ আকারে লিখতে পারি আমরা একটা অনুপাতকে। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি 4/3। আবার যখন b:c লিখলাম, সেই মান কত হলো? 2:5। ওকে, তাহলে এখান থেকে b/c যখন আমরা করব, তখন দেখো 2/5 পাই। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই বাঁ দিকের যে a/b আর b/c, তাহলে এখানে b নিচে আছে, এখানে b উপরে আছে, এদেরকে যদি আমরা গুণ করে দিই তাহলে b আউট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a/b ইন্টু b/ কত? c। আর ডান দিকেও তাহলে তোমার তাহলে গুণ করতে হবে 4/3, এখানে 2/5, তাহলে 4/কত? 3 ইন্টু কত? 2/5। এদেরকে কাটাকুটি করে দাও, দেখো বি কেটে গেল। তাহলে বি কাটলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য দেখো এ আর সি বের করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে এখান থেকে
কাটাকুটি দেখো কিচ্ছু যায় না, উপরে নিচে কোনো কাটাকুটি যায় না, তাহলে ডাইরেক্ট আমরা এখান থেকে বলতে পারি যে A/C সমান সমান বলতে পারি 8:15। দেখো আমরা এখান থেকে কিন্তু সেই 8:15ই পেয়েছিলাম, বোঝা গেল? তাহলে আমরা আমরা যখন যে কোনো এক যখন কিছু কয়েকটা ক্রমিক সমানুপাতি দেওয়া থাকবে, ক্রমিক সমানুপাতি কিভাবে বুঝবো আবারও বলছি, যে দ্বিতীয় পদ আর এই প্রথমটা দ্বিতীয় পদ আর পরেরটার প্রথম পদ সেম হতে হবে। আরও যদি থাকতো তখন কি হতো, যে ধরো এখানে C/D রয়েছে, পরের মানটা C/D বলে আরেকটা মান আমি দিয়ে দিলাম যে 2:3 বলে দিলাম, বোঝা গেল? তাহলে এরকম ভাবে যতই থাকুক না কেন প্রত্যেকটাকে আমরা তো দেখলাম, কারণ টাইম ওয়েস্ট যাতে না হয় সেজন্য বাদিকের পার্টটা আমাদের আগে শেখা হয়ে গেল। তাহলে প্রথম পদ আর শেষ পদ যদি বের করতে বলে তখন আমরা কি করব, অনুপাতগুলোকে, এই যে অনুপাত দেওয়া রয়েছে এই অনুপাতগুলোকে ভাগ আকারে লিখে তাদেরকে গুণ করে দেবো। ভাগ আকারে লিখে তাদেরকে কিভাবে, 4/3 একবারে ইকুয়াল টু কত, 2/5। তোমরা ডাইরেক্ট এটাকে করে একবারে করে দেবে, 8:15 করে দেবে। ওকে, যাতে টাইম ওয়েস্ট না হয় দেখেই উত্তর হয়ে যাবে। তাহলে আমরা এটা কি পেলাম, তাহলে প্রথমে A/B/C থেকে A/B আর B/C থেকে আমরা A/B/C পেলাম, এবং প্রথম পদ এবং শেষ পদের মান পেয়ে গেলাম। ওকে, এবার দেখো চার্টের ক্ষেত্রে কি হয়, যে চারটি A/B/C/D বের করবো এবার আমরা। তাহলে এখান থেকে যদি এটার রেসপেক্টে যদি আমরা বলি, যে এখানে দেখো A/B সমান সমান দেওয়া আছে কত, 4:3 দেওয়া আছে, আর B/C ইকুয়াল টু দেওয়া আছে, যেটা আগেরটাই করছি আমরা, 2:5 দেওয়া আছে। এবার আমি আরেকটা মান দিয়ে দিলাম, সেটা হচ্ছে C/D সমান সমান বললাম আমি, ধরো এখানে বললাম 4:4 না, অন্য মান দিয়ে দিই এখানে, এখানে ধরো বললাম আমি যে 5:8 বললাম, বোঝা গেল? এরকম বলে দিলাম। তাই তোমাকে এখানে প্রশ্ন করতে পারে, কি কি প্রশ্ন করতে পারে, এই ডেটা দেওয়া আছে, তাহলে এই ডেটার রেসপেক্টে তোমাকে প্রশ্ন করতে পারে। কোশ্চেন নাম্বার 1, যে A/B/C/D সমান সমান কত, এটা বলতে পারে। আরেকটা কোশ্চেন কি করতে পারে, আরেকটা কোশ্চেন করতে পারে যে A/D মানে এই প্রথম পদ আর শেষ পদ, মানে হয় তোমাকে এটা করবে নাহলে এটা করতে পারে, এখান থেকে প্রশ্ন, বোঝা গেল? তাহলে এখান থেকে আমাদের A/D বের করতে পারে, আবার A/B/C/D বের করতে হতে পারে। তাহলে আমরা দেখো খুব সহজ উপায়, একদম ইউনিক ভাবে আমরা করব, কারণ ওই অনেকে 16টা করে সাজায়, এরকম ভাবে সাজিয়ে টাজিয়ে আমরা করব না। ওকে, আমরা ভেরি সিম্পল ওয়েতে এখান থেকে যেমন প্রসেসে আগে আমরা A/B/C বের করলাম, তাহলে ঠিক এখানে A/B/C বের করে নেব। তাহলে 4 দুগুণী কত, 8, 12 আর কত, 15 হলো। যখন আমরা এই ডি পর্যন্ত যাব, মানে আরেকটা মান যখন আমরা বের করব, তখন ভালো করে মনে রাখো, তখন আমরা কি করব, এই থার্ড মানে সি পজিশনে যে রয়েছে, এই সি পজিশনে যে রয়েছে তাকে আরেকবার আমরা রিপিট করব। কি বললাম, আরেকবার রিপিট করব। দেখো এখান থেকে আমরা 3টে পেলাম প্রথমে প্রসেস করে। যখন আমরা ডি বের করতে যাব, মানে পরের মানটাও বের করতে যাব, তখন আমরা কি করব, এই থার্ড মান যা রয়েছে ওকে আরেকবার রিপিট করব, যাই থাক না কেন তাকে আমরা লিখবো ইস্টু কত, 15। যেমন 15 রয়েছে 15 লিখলাম। এবার এখানে যে মানটা দেওয়া রয়েছে এর সেকেন্ড মানকে, এর দ্বিতীয় মানকে প্রথম মান দিয়ে ভাগ করব আমরা। কি করব, দ্বিতীয় মানকে প্রথম মানে 8/5 দিয়ে এর সঙ্গে গুণ করে দাও। এর সঙ্গে কি গুণ করবে, 8/5 দিয়ে গুণ করে দাও। এটাই এইভাবেই প্রত্যেকটা করে দেবে, তাহলে অনেক কম সময় হয়ে যাবে। মানে এখানে যাই হোক না কেন এর দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করে দিলে, মানে সেকেন্ড বাই প্রথম করলে এর সঙ্গে ওটাকে গুণ করে দাও। আরেকবার আমি রিপিট করছি, প্রসেস করে বের করলাম, থার্ড মানটাকে আরেকবার রিপিট করলাম এবং তার সঙ্গে কি গুণ করলাম, এই লাস্টে যেখানে রয়েছে 8/5 মানে 5:8, এটাকে এই 8-এর নিচে 5কে নিয়ে ওর সঙ্গে গুণ করে দিলাম। এবার দেখো এখান থেকে এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, কাটলে কত, 3। এবার এখানে গুণ করে দাও, গুণ করলে দেখো 8 ইস্টু কত, 12 ইস্টু কত, 15 ইস্টু কত, 3 8 কত, 24। ওকে, 8 15 আর কত পাচ্ছি আমরা, 8 15 আর 24 পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো আমরা কি পেয়ে গেলাম, A/B/C/D পেয়ে গেলাম কত, 8:15, 8:12:15:24 পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা খুব সহজে দেখো অত না সাজিয়ে সহজে আমরা প্রসেসে করে A/B/C বের করব, থার্ড মানটাকে আরেকবার রিপিট করবো এবং তার সঙ্গে এই লাস্ট যে অনুপাত দেওয়া রয়েছে তার সেকেন্ড মানকে প্রথম মান দিয়ে ভাগ করে ওর সঙ্গে গুণ করে দেবো। কাটাকুটি হয়ে গেল, না হলে সিম্পল আমরা সরল রেশিও করে নেব। ওকে, তাহলে এই প্রসেসে কিন্তু আমরা বের করতে পারি। আর আরেকটা যেটা বললাম তোমাদের, A/D মানে প্রথম পদ আর শেষ পদ বের করতে বলছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে যতগুলি রেশিও দেওয়া আছে, এখানে যত রেশিও দেওয়া আছে এই রেশিওগুলোকে আমরা রেশিওকে ভাগ আকারে লিখে ওদেরকে পরপর গুণ করে দেবো। মানে এবার এটা এটা বের করছি আমরা। তাহলে এখানে দেখো 4:3 মানে কত, 4/3 ইন্টু পরেরটা কত, 2:5 মানে কত, 2/5 ইন্টু 5:8 মানে কত, 5/8, এটা আমরা লিখলাম।
এবার দেখবো যে আমাদের কি কাটাকুটি যায়, যদি কাটাকুটি যায় কেটে দেবো, আর না হলে সিম্পল গুণ করে রাখবো। এখান থেকে আমরা পাচ্ছি কত দেখো, এখান থেকে আমরা এই 5 5 কেটে যায় দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো এই 4 কাটলে এটা কত হয়, 2 হয়, 2 কাটলে এটাও 1 হয়ে গেল। তাহলে উপরে পেলাম আমরা 1 আর নিচে পেলাম আমরা কত, 3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো একবার লাইন আমি একটা বাড়িয়ে দিচ্ছি, যে 1/3 মানে আমরা কত লিখতে পারছি, এ 1 কত 3। ওকে, কারণ উপরে 1 রয়েছে আর নিচে কত 3। তাহলে আমরা A/D সমান সমান কত পেলাম, 1 কত 3 পেলাম। দেখো এখান থেকে যদি তুমি কম্পেয়ার করো তাও হবে। দেখো এখানে এ পেয়েছিলে কত 8 আর ডি পেয়েছিলে কত 24। তাহলে এখান থেকে যদি তুমি রেশিও করো তাহলে কত 8 বাই কত হয়, 24 হয়। 8/24, 8 দিয়ে কাটো, দেখো এখানে 1 হয়, এখানে কত হয়, 3 হয়। তাহলে এটাও কত হচ্ছে, 1:3 হচ্ছে। বোঝা গেল? কিন্তু আমরা কিন্তু যেটা উত্তর চাইবে টু দি পয়েন্টে আমরা সেই দিকেই যাব। ওকে, চলো তাহলে এখান থেকে কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। যারা জানো না এগুলো তো ভালো করে সুন্দর করে জেনে নেবে, খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো কিন্তু খুবই দরকার। দেখো তাহলে এখান থেকে তাহলে এই আরেকটা, এখান থেকে তাহলে এই জিনিসগুলো তোমরা জেনে নেবে। তো আরেকটা জিনিস দেখো, যে এখানে আরো কনসেপ্ট কি কি দরকার তোমাদের। তাহলে দেখো দেখো এখান থেকে আমি সব একদম A to Z ডিটেলস তোমাদের বলবো। ওকে, তাহলে এখান থেকে দেখো, তো তোমরা এখান থেকে আর কি করতে পারো, দেখো এখান থেকে তোমরা আর জানবে, ধরো A/B/C দ্যাট ইজ ইকুয়াল টু দেওয়া আছে, ধরো 2:3 কত 5 দেওয়া আছে, বা 4 যাই হোক না কেন। তো তোমরা মনে রাখবে এই যে যে A/B/C সমান সমান 2:3:5 দেওয়া আছে, তার মানে আমরা বলতে পারি এটা তো, এই যে যে এর জায়গায় কত রয়েছে, ফার্স্ট মান 2 রয়েছে, বি এর জায়গায় কত রয়েছে, 3 রয়েছে, আর সি এর জায়গায় কত রয়েছে, 5 রয়েছে। তাহলে আমরা এই প্রত্যেকটাকে, তাহলে এ মানে কত 2, বি মানে কত 3, আর সি মানে কত 5, মানে এই আনুপাতিক মান বলা হয় এটাকে। কি, যে এ ইকুয়াল টু সমান সমান 2, আর বি সমান সমান কত 3, আর সি সমান সমান কত 5, মানে এই প্রত্যেকটাকে কি বলা হয়, এ বি সি এর আনুপাতিক মান। ওকে, আনুপাতিক আনুপাতিক মান। তাহলে কোনো একটা ইকুয়েশন যখন তোমরা সলভ করতে যাবে, যখন কোনো একটা ইকুয়েশন তোমরা সলভ করতে যাবে, তখন কিন্তু এই আনুপাতিক মান দিয়ে কিন্তু তোমরা ক্যালকুলেশন করতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা এখান থেকে এ এর ভ্যালু 2 ধরলাম, বি এর ভ্যালু 3, আর সি এর ভ্যালু কত 5 ধরে আমরা ক্যালকুলেশন করতে পারবো। রাইট, তাহলে এবার দেখো যে আনুপাতিক মান, তাহলে আমরা যেখান থেকে A/B/C ইকুয়াল টু এটা আমরা বলতে পারি। ঠিক আমরা যদি যে এই যে যে আমরা একটু আগে করলাম না, যে প্রসেস যেটা করলাম, যে H/B সমান সমান, বা আরেকটা মান B/C দেওয়া রয়েছে, এখানে একটা দেওয়া আছে, এখানে দেওয়া রয়েছে, সেখান থেকে প্রসেস আমরা বের করলাম। এবার দেখো কিছু ইকুয়েশন যদি এরকম দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে যে এই আনুপাতিক মান বের করব, কেমন, যেমন কি দেখো, যে কোনো একটা সংখ্যা যদি এরকম দেওয়া থাকে, যে 2A সমান সমান বললাম 3B বললাম সমান সমান আমি 4C বললাম। ওকে, এরকম ইকুয়াল দেওয়া রয়েছে। তাহলে এই ক্ষেত্রে একটা আরেকটু এখান থেকে প্রথমে আরেকটা জিনিস আমি একটু বুঝিয়ে নিই। ধরো A/2 ইকুয়াল টু B/3 ইকুয়াল টু C/4, ধরো এরকম দেওয়া রয়েছে। তাহলে এক্ষেত্রে তোমাকে প্রশ্ন করতে পারে, যে বা তোমার জানতে হতে পারে যে A/B/C ইকুয়াল টু কত, এটা জানতে হতে পারে। বোঝা গেল? এটা সমান সমান কত, এটা তোমার প্রশ্ন করতে পারে। তাহলে ভেরি সিম্পল কথা মনে রাখবে, যখনই ইকুয়াল মাঝখানে দেওয়া রয়েছে আর প্রত্যেকটা লেটারের নিচে তার যে ভ্যালু দেওয়া আছে সেটাই তার আলটিমেট রেশনাল ভ্যালু হয়ে যায়। কিভাবে? কারণ আমরা যদি এই দুটো দুটো করে ইকুয়েশন কম্পেয়ার করি, যে এইটার সঙ্গে এটা কম্পেয়ার করলাম, আবার এটার সঙ্গে এই পরেরটাকে কম্পেয়ার করলাম, তখন A/B/B/C বের করে আবার প্রসেস করতে পারি। বাট তোমরা ওটা করতে যাবে না, তোমরা এটা মনে রাখবে, এই ভাগ আকারে যে মান থাকবে সেটাই তার কি হয়ে যাবে, আনুপাতিক মান হয়ে যাবে। মানে এখান থেকে আমরা লিখতে পারি যে A/B/C সমান সমান বলতে পারি 2 কত 3 কত 4। তাহলে ভাগ আকারে যে মান থাকবে সেটাই তার কি হয়, আনুপাতিক মান হয়ে যায়। ওকে, তাহলে A/B/C সমান সমান কত 2:3:4, মানে দেখো যে ভাগ আকারে যে মানটা রয়েছে। তাহলে ভাগ আকারে থাকলে সেখান থেকে আমরা রেশিও বের করলাম। আবার যদি এরকম থাকতো, ধরো এই যে এটাকে যদি আমি গুণ আকারে বলতাম, যে 2A সমান সমান আমি বললাম 3B বললাম সমান সমান আমি বললাম ধরো এখানে 4C বললাম। বোঝা গেল? তাহলে এই যে যে যদি গুণ আকারে থাকে, তাহলে একটু আগে আমরা জানলাম যে ভাগ আকারে থাকলে সেটাই তার মান হয়ে যায়। যখন কোনো একটা সংখ্যা গুণ আকারে থাকে, তাকে ভাগ আকারে কনভার্ট করতে গেলে 1/, আকারে কনভার্ট করলে হয়ে যায়। তাহলে এটা সমান সমান আমরা ডাইরেক্ট লিখতে পারি যে A/B/C সমান সমান
1/2 ইস্টু কত, 1/3 ইস্টু কত, 1/4, এটা আমরা করতে পারি। দেখো প্রত্যেকটা 1/, আকারে কনভার্ট করা মানে কি ভাগ আকারে হয়ে গেল, আর ভাগ আকারে হয়ে গেলেই সেটা তার মান হয়ে যায়। তাহলে এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সরল রেশিও তৈরি করে নেব। সরল রেশিও মানে কি, আমরা জানি যে প্রত্যেকটা মানকে আমরা কি দিয়ে গুণ করব, এলসিএম বা লসাগু দিয়ে গুণ করব। তাহলে 2, 3 আর 4 এর লসাগু করলে কত হয়, 12 হয়। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে কত হয়, 6। 3 দিয়ে ভাগ করলে কত হয়, 4। 4 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়। তাহলে দেখো আমরা খুব সহজভাবে এখান থেকে কি বের করলাম, যে A/B/C সমান সমান কত বের করলাম আমরা, 6:4 কত 3 বের করলাম। মানে এর ভ্যালু কত, 6, আনুপাতিক ভ্যালু কত, 6, বি এর আনুপাতিক ভ্যালু কত, 4, এবং সি এর আনুপাতিক ভ্যালু কত, 3। ওকে, তাহলে এরকম ভাবে দেখো আমরা প্রথমে ভাগ আকার থাকলে সেটা তার মান লিখলাম, আর এখানে গুণ আকারে যখন রয়েছে সেখান থেকে আমরা A/B/C বের করলাম। ক্লিয়ার? তাহলে এবার দেখো, তাহলে এখানে ভাগ আকারে এবার যদি ভগ্নাংশে থাকে, যদি ভগ্নাংশে এরকম ভাবে থাকতো, ধরো যে 2/3, এটা বললাম সমান সমান আমি বললাম যে 5/2, বি সমান সমান বললাম ধরো 4/3 সমান সমান বললাম 4/3 সি বললাম, ধরো এরকম মান বলে দিলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে আমরা A/B/C বের করব। তাহলে A/B যা হয়ে, দেখো এখানে যখন ভাগাকারে এই যে 2/3, মানে এর সঙ্গে গুণ অবস্থায় রয়েছে, যখন আমরা বাই আকারে আনবো তখন কি হবে, ওই ফ্র্যাকশনটা উল্টে যাবে। কি হবে, ওই ভগ্নাংশটা উল্টে যাবে। যেমন এখানে 2/3, 5/2, এই 4/3, এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে ডাইরেক্টলি আমরা লিখতে পারি যে A/B/C সমান সমান আমরা বলতে পারি, এটা উল্টে গেলে কত হয়, 3/2, এটা উল্টে গেলে কত হয়, 2/5, এটা উল্টে গেলে কত হয়, 3/4। এটাকে সরল রেশিওতে করে দাও। তাহলে সরল রেশিও করলে কি হবে, হর এর লসাগু করে গুণ করবো। দেখো এখানে 2, 5 আর 4, আবার এর লসাগু করলে কত হয়, 20 হয়। তাহলে 20 দিয়ে আমরা প্রত্যেকটাকে গুণ করলাম, মানে এলসিএম দিয়ে গুণ করলাম। ওকে, তাহলে এখান থেকে দেখো যখন তুমি গুণ করবে ভালো করে খেয়াল করো, এই 2 কার সঙ্গে গিয়ে ভাগ হবে, এর সঙ্গে গিয়ে ভাগ হবে, আবার সেটা 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে যখন 20কে ভাগ করবে কত হয়, 10 হয়। 10 গুণ 3 মানে কত পাচ্ছি আমরা, 30 পাচ্ছি রেশিও। 5 দিয়ে যখন এটাকে আমরা ভাগ করব তখন আমরা কত পাচ্ছি, 4×5 = 20, 4-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 8 হয়ে যাবে রেশিও। আবার এই যখন এই 4 দিয়ে এটাকে যখন ভাগ করব তখন কত হচ্ছে, 5, 5-এর সঙ্গে আবার এই 3 গুণ হচ্ছে, তাহলে 3×5 কত হচ্ছে, 15 হয়ে যাচ্ছে। বোঝা গেল, 3 গুণ হয়ে গেল, 3×5 কত, 15। তাহলে এখান থেকে আমরা দেখো কি পেলাম, A/B/C এর ভ্যালু কত পেলাম, 30:8 কত, 15 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম, বাই আকারে থাকলে তার রেশনাল ভ্যালু বের করলাম, যখন গুণ আকারে রয়েছে সেটা রেশনাল ভ্যালু বের করলাম, আর যখন ভগ্নাংশে রয়েছে সেটাও তার রেশনাল ভ্যালু আমরা বের করলাম। ওকে, কারণ এই জিনিসগুলো কিন্তু তোমাদের অঙ্ক সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে। এবার দেখো, তাহলে এখান থেকে আমরা যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন বেসিক জায়গা থেকে, সেগুলো আমরা জেনে নিলাম। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো যে প্রশ্ন, এখান থেকে আমি তোমাদের যে কি কি টাইপের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি এখন সলভ করাবো, এবং সেগুলো তোমরা পরপর আমার সঙ্গে সলভ করবে। দেখবে ম্যাক্সিমামগুলো তোমরা নিজেরাই পেরে যাবে। আর অঙ্ক করার মধ্যে আর যা যা নিয়ম রয়েছে সেগুলো যদি কিছু থাকে, যেগুলো আমি অঙ্ক করার মধ্যে তখন সেই জায়গায় বুঝিয়ে দেবো। ওকে, তো চলো আজকের এই থিওরি পার্টটা একটু করানোর পরে এবার আমরা কি করছি, এবার আমরা এক থেকে পরপর পরপর অঙ্কগুলো সলভ করবো। আমি আবারও বলছি, প্রথমে এই যে অনুপাত সমানুপাত থেকে কি কি প্রশ্ন হয় সেগুলো সলভ করাবো, তারপর অনুপাত সমানুপাতের প্রশ্নের সমাধান করাবো, তারপর কি করাবো, অংশীদারি কারবার করবো। পরপর তোমরা ক্লাসে থাকো, এবং ক্লাস মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে করে আমি সব আপলোড করে দেবো। তোমরা এগুলো দেখো, এর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন পাবে না। ওকে, চলো তাহলে এক দাগের প্রশ্ন কি বলছে আমরা দেখি আগে। দেখো একটু আগেই আমরা এখান থেকে সলভ করলাম, যে এখানে দেখো যে তোমাদের বেসিক কনসেপ্ট যখন আমি বোঝালাম, দুটো অনুপাত দেওয়া আছে, A/B, আর এখানে কত, B/C দেওয়া আছে, তাই না, B/C দেওয়া আছে। তোমাদেরকে বের করতে হচ্ছে কি, A/B/C বের করতে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখো A/B মানে আমরা কত জানি, 5:7, 5:7। আর B/C সমান সমান কি জানি আমরা, 6:11। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানে কি রয়েছে, এই দ্বিতীয় মান যা আছে, এখানে দ্বিতীয় মান যা আছে এর প্রথম মান তাই, মানে কি ক্রমিক সমানুপাতি, মানে প্রসেসে করতে পারবো। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা A/B কি সি বের করতে পারবো। কিভাবে, এইভাবে গুণ করবো। দেখো তোমাদের অলরেডি আমি সেটা বুঝিয়ে দিয়েছি। তাহলে 5 6 কত হয়, 30 হয়।
ছয় সাতে কত 42, 7 11 কত 77। তাহলে আমরা এখান থেকে দেখো A:B:C বের করলাম কোথায়, দেখো অপশান কোথায় রয়েছে 30, 42, 77 অপশান বিতে রয়েছে। ভেরি সিম্পল, অলরেডি তোমাদের কিন্তু কনসেপ্ট দিয়ে দিয়েছি এবং তোমরা নিজেরাই কিন্তু এটা সলভ করতে পারবে। ওকে, চলো পরের কোশ্চেন দেখবো। তাহলে পরের কোশ্চেন কি বলছে দেখো, পরের কোশ্চেনে বলছে যে A:B সমান সমান কত দেওয়া আছে, A:B সমান সমান দেওয়া আছে 3:4 দেওয়া আছে। ওকে, আবার B:C সমান সমান দেওয়া আছে কত 8:9। তোমাদের কিন্তু অলরেডি আমি বলে এসেছি যে যদি তোমাদের যে কোনো পরপর এরকম ক্রমিক সমানুপাতি থাকে এবং তার প্রথম মান আর শেষ মান যদি বের করতে বলে, মানে এ আর সি যদি বের করতে বলে, তখন আমরা কি করব, এই যে রেশিওগুলো রয়েছে এদেরকে ভাগ আকারে করে তাদেরকে গুণ করব। তাহলে এখানে এই 3:4কে আমরা কি লিখতে পারি 3/4 লিখতে পারি। এদেরকে গুণ করে দেওয়া আবার 8/9 এর সঙ্গে 8/9। আর এখান থেকে আমরা কি পেয়ে যাব A:C পেয়ে যাবো, মানে প্রথম মান আর শেষ মান পেয়ে যাবো। ওকে, তাহলে কাটাকাটি করে এখান থেকে দেখো এটা 2 হচ্ছে আর এই 3 দিয়ে কাটা 3 হচ্ছে। তাহলে এটা দেখো যদি উপরে 2 নিচে 3 রেশিও করলে আমরা 2:2 কত পাবো 3 পাবো। দেখো অপশান কোথায় রয়েছে, অপশান রয়েছে ডিতে হচ্ছে। একদম ভেরি সিম্পল অঙ্ক, কারণ কনসেপ্ট জানলে তোমরা জানো সব কিছুই খুব সহজে হয়ে যায়। ওকে, তাহলে 2 দাগের অঙ্কটা আমাদের খুব সহজে হয়ে গেল। এবার দেখো 3 দাগ দেখো, তাহলে 3 দাগে কি বলছে দেখো, 3 দাগে 4টে দেওয়া রয়েছে, মানে ABCD রয়েছে। ওকে, তাহলে এখান থেকে তোমাদের একটু আগে আমি বললাম যে A:B সমান সমান কি দেওয়া আছে, দেখো A:B সমান সমান দেওয়া রয়েছে 1:3 রয়েছে, আর B:C সমান সমান কত রয়েছে 5:7। তাহলে এখান থেকে আমরা আগে কি করব, কারণ এখান থেকে দেখো AB, BC, CD রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা আগে A:B:C বের করে নেব। তাহলে এখান থেকে আমরা A:B কত C বের করলাম। ওকে, তাহলে বের করলে এইভাবে গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে 5 গুণ 1 মানে কত 5 হয়, 5 গুণ 3 মানে কত 15, 7 গুণ 3 মানে কত 21। যখন আমরা A:B আমি তোমাদের পুরোটাই লিখে দিচ্ছি, A:B:C যদি D বের করি, তখন এই যে থার্ড মান যেটা রয়েছে সেটাকে আরেকবার রিপিট করব, তোমাদের বলে দিয়েছিলাম। তাহলে কত 5, কারণ তোমরা যখন করবে তোমরা একই লাইনে করে দিতে পারবে, বাট তোমাদের বোঝানোর জন্য আমি লাইন বাড়িয়ে দিচ্ছি। ওকে, তাহলে 5, তারপরে 15, তারপরে কত 21। এই যে 21 মানটা রয়েছে এটাকে আরেকবার রিপিট করবো আমরা 21, এবং এর সঙ্গে কি গুণ করব, লাস্ট যে রেশিও রয়েছে কত, এখানে লাস্ট রেশিও রয়েছে দেখো এটা এটা রয়েছে, মানে এখানে 7/9, মানে দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করার পরে যে ভ্যালুটা পেলাম 7/9 সেটার সঙ্গে কি করব আমরা গুণ করব। 7/কত হলো 9 হলো, বোঝা গেল। 7/9 হচ্ছে। তাহলে আমরা রিপিট করলাম, এইটাকে রিপিট করলাম 21কে, তাহলে তার সঙ্গে 7/9 গুণ করলাম। এবার দেখো এই 21-এর সঙ্গে 9 কাটাকুটি যায় 3, আর এখানে কত হচ্ছে 7 হচ্ছে। তাহলে আমরা নিচে একটা ভগ্নাংশেই শুধুমাত্র কি পেলাম, একটাই শুধুমাত্র ভগ্নাংশ আছে, বাকি সব সিম্পল সংখ্যা রয়েছে। তাহলে এখানে আর লসগু করার কোনো প্রয়োজন নেই, এই 3 দিয়ে বাকিগুলোকে গুণ করে দাও। আর কারণ এটাকে 3 দিয়ে গুণ করলে 3 3 তখন কেটে যাবে, তাহলে এই 3 দিয়ে বাকিগুলোকে গুণ করলে আমরা কত পাচ্ছি 3 5 কত 15, 3 15 কত 45, 3 21 কত 63। আর এখানে 3 দিয়ে গুণ করলে এই 3 কেটে যাবে, 7 7 কত হয়ে যাবে 49 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে গেলাম দেখো, অপশন সি তে রয়েছে যে 45, 15, 63 আর কত 49। ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু একদম সময় লাগছে না, কারণ যখন তুমি এই টোটাল প্রসিডিউরটা শিখবে তখন কিন্তু জাস্ট এই ঝট করে এইটুকু ক্যালকুলেশন তোমাকে করতে হবে। কারণ এই অঙ্ক করতে ওই 12টা করে সাজানোর কোনো প্রয়োজন নেই, বা অত বেশি তোমাদের এক্সট্রা করে মানে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। যেভাবে আমি বললাম এইভাবে করো, সব থেকে কম সময় করতে পারবে এটা। তারপরে দেখো 4 দাগের অঙ্কটা দেখবো আমরা। 4 দাগে কি বলছে দেখো, 4 দাগে ঠিক আবার 3টে অনুপাত দেওয়া আছে, 3টে অনুপাত দেওয়া রয়েছে এবং তার সঙ্গে বের করতে বলছে প্রথমটা আর শেষটা বের করতে বলছে। কি বলছে প্রথমটা আর শেষটা। তাহলে ফার্স্ট মান আর লাস্ট মান বের করতে বললে একটু আগে আমি সিম্পল তোমাদের কি বললাম, একটু আগে আমি সিম্পল বললাম এই রেশিওগুলোকে কি করে দেবে গুণ করে দেবে ভাগ করে 2/3। প্রথমটা মানে কত 2/3 ইন্টু তারপরেরটা কত 4/5 ইন্টু তারপরটা কত 6/7। এটা করলেই হয়ে গেল তোমাদের। যতটুকু কাটে কেটে দাও, এখান থেকে দেখো তুমি 3, আর এখান থেকে এটা কাটলে কত হয় 2 হয়, আর কাটে না দেখো। তাহলে উপরে থাকছে 2 গুণ 4 8, 8 দুগুণি কত 16, 16 নিচে কত 35। তাহলে এটাকে রেশিও করলে কত পাচ্ছি 16 কত 35 পাচ্ছি। ওকে, তাহলে কত পেলাম 16:35। তাহলে অপশান কি হচ্ছে
সি দেখো সঠিক অপশন হচ্ছে। ওকে, ভেরি সিম্পল ওয়েতে আমরা সব করতে পারবো। চলো পরেরটা দেখি আবার। 5-এ কি বলছে দেখো, 5-এর বলছে এ এর 15% এবং বি এর 20% সমান হলে, তাহলে বলছে এ এর 50, এর মানে কি গুণ, তাহলে এ ইন্টু কত 15%, দ্যাট ইজ ইকুয়াল টু কত বি ইন্টু কত 20% হলে প্রশ্নটা নির্ণয় করতে বলছে কি এ ইস টু বি বের করতে বলছে। তাহলে এ ইস টু বি বের করা মানে আমাকে এ বাই বি আনতে হবে, এ বাই বি কারে আনতে হবে, তবেই এ ইস টু, কারণ আমরা জানি অনুপাতকে আমরা ভাগাকার করতে পারি, আবার ভাগাকার থাকলে অনুপাত করতে পারি। তাহলে এখান থেকে আমাকে এই বি কে যদি বাদিকে আনি তাহলে কি হচ্ছে এ বাই বি হচ্ছে, আর সংখ্যা তার উল্টো দিকে যাবে, সংখ্যা তার কোন দিকে যাবে উল্টো দিকে যাবে, দুদিক থেকে পার্সেন্টেজ পার্সেন্টেজ আউট হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো 20 বাই কত হচ্ছে 15 হচ্ছে, 20 বাই 15, 5 দিয়ে কাটলে এটা কত হয় 4 হচ্ছে, কারণ পার্সেন্টেজ গুণ আকার রয়েছে জন্য আউট করে দিলাম আমরা। আবার 5 দিয়ে কাটলে এটা কত হয় 3 হয়, তাহলে এই মানটা কত হচ্ছে দেখো 4:3 হচ্ছে। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি 4:3, কারণ এখানে 4 আর 3 রয়েছে, এটাকে রেশিও করলে 4: কত পাবো 3 পাবো, মানে অপশন বি হচ্ছে দেখো সঠিক অপশন। ওকে, চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো এবার 3টে রেশিও দেওয়া আছে, কিন্তু 3টে রেশিও দেখো ভগ্নাংশে আছে, তাহলে ভগ্নাংশে থাকলে তাকে কি করবে আগে সরল অনুপাতে করবে। তাহলে এখান থেকে তুমি খেয়াল করো যে আমি একটু তোমাদের বোঝানোর জন্য একটু মানে ডিটেলসই করছি, যে এ ইস টু বি সমান সমান দেওয়া আছে কত 1/2 ইস টু কত 1/8, 3/8, সরি 3/8। ওকে, তাহলে এখান থেকে এই যে অনুপাতের একই সাইডে যেমন ইকুয়ালের দুই পাশে যে নিচের সাইড কাটে উপরের সাইড, মানে কাটলে লব লব কাটতে হবে, নাহলে হর হর কাটতে হবে। এখানে দেখো এই 2 দিয়ে এটাকে আমরা কেটে দিলাম, মানে এটা 1 হলো, আর এটা কত হলো 4 হলো, মানে দুটোকেই 2 দিয়ে ভাগ করলাম। সেম সংখ্যা দিয়ে যদি প্রত্যেকটাকে ভাগ করা যায় আমরা কি করতে পারবো ভাগ করে নিতে পারবো ছোট করার জন্য। তাহলে এখান থেকে ক্রস গুণ করলে দেখো এটার সঙ্গে যদি ক্রস গুণ করো তাহলে কত হচ্ছে এখানে 4, আর পরেরটা কত হচ্ছে, পরেরটা এটা হচ্ছে দেখো কত 3 হচ্ছে। তাহলে প্রথম রেশিওটা আমরা এইচ টু বি পেলাম কত 4:3 পেলাম। ঠিক তারপর যদি আমরা এটা করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বি/সি পাবো আমরা। তাহলে বি/সি সমান সমান দেখো, ঠিক তোমরা প্রশ্নেই কম মানে কাটাকুটি করে দিতে পারবে, কিন্তু তোমাদের বেসিক থেকে করাচ্ছি জন্য আমি তোমাদের একদম ডিটেলস লিখে দিচ্ছি। 1/3 ইস টু কত হচ্ছে কত 1/9, 5/9। দেখো 3 দিয়ে কাটলে এটা 1 হয়, এখানে কত হয় 3 হয়, তাহলে এটাকে আগে গুণ করবো আমরা, তাহলে 3 ইস টু কত 5। আবার ঠিক সি ইস টু ডি যখন আমরা বের করবো দেখো তখন তার রেশিও কি রয়েছে 5/6, রেশিও কত ওখানে 3/4, 3/4। এই 6 আর 4কে দেখো আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা কত হয় 3, আর এটা কত হয় 2 হয়। উপরে ভাগ করা যাচ্ছে না, মানে এটা গুণ হচ্ছে আগে, তাহলে কত পেলাম আমরা 10 ইস টু কত 9 পেলাম। তাহলে এখান থেকে দেখো 3টে রেশিও পাচ্ছি আমরা, যে প্রথমে এ ইস টু বি, বি ইস টু সি, আর সি ইস টু ডি পেয়ে গেলাম, 3টে রেশিও পেয়ে গেলাম। ওকে, এবার দেখো তাহলে যখন এই 3টে রেশিও পেয়ে গেলাম, তোমাদের একটু আগে আমি সলভ করালাম দেখো এই অঙ্কটা, যে এই অঙ্কটা একদম সেম অ্যাজ ইট ইজ, একদম এই অঙ্কটাই আমাদের এখন সলভ করতে হবে, কারণ এটাকে এখানে সিম্পল রেশিও ছিল আর ওখানে ভগ্নাংশের রেশিও ছিল। তাহলে ভগ্নাংশকে আগে কি করব আমরা সিম্পল রেশিও তৈরি করব, তারপরে এই প্রসিডিউরটা করবো। চলো করলে কি হয় দেখি আমরা। তাহলে এখান থেকে দেখো আমরা প্রথমে দ প্রসেসে এটা দ প্রসেসে আমরা করতে পারবো। ওকে, তাহলে দ প্রসেস মানে কত হচ্ছে 4 ইস টু কত 3, আর 3 ইস টু কত 5। এখানে দ প্রসেসে গুণ করে দিলে আমরা কত পাই, এইভাবে গুণ করলে 12 ইস টু 9 ইস টু কত 15। একটা জিনিস খেয়াল করো, এই যে 12, 9 আর 15 পেলাম, প্রত্যেক সবসময় আমরা লোয়েস্ট টার্মে রাখবো ক্যালকুলেশন কম করার জন্য, তাহলে এখানে নাহলে পরে আবার গিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রত্যেকটাকে দেখো আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করলে এটা কত হয়, এটা হয় 4, এটা হয় কত 3, এটা হয় কত 5। এবার আমাদের পালা কি আমাদের 4টে মানে ডি বের করা। তাহলে ডি বের করা মানে তোমাদের কি বলেছিলাম, এই লাস্ট মান যা থাকবে, সেটাকে আমরা আরেকবার রিপিট করব। এই যে আরেকবার রিপিট করলাম আমরা। ওকে, এবং এর সঙ্গে কি গুণ করব, এর সঙ্গে আমরা গুণ করব এই যে রেশিওটা রয়েছে এর দ্বিতীয় মানকে প্রথমটা দিয়ে ভাগ করে গুণ করব। তাহলে কত হচ্ছে 9/কত হচ্ছে 9/10 হয়ে গেল। তাহলে কাটাকাটি করে এখান থেকে দেখো 2 হয়, এই 2 একটা মাত্রই ফ্র্যাকশন রয়েছে, তার মানে 2 দিয়ে বাকিগুলোকে গুণ করে দিই আমরা। তাহলে 4 গুণ 2 মানে কত হচ্ছে 8, 3 গুণ 2 মানে কত 6, 5 গুণ 2 মানে কত 10, আর এখানে 2 গুণ করলে 2 আউট হয়ে গিয়ে 9 থাকবে শুধুমাত্র। ওকে, তাহলে 8, 6, 10 আর 9 কত হলো 8, 6,
10 নয় মানে অপশন সিতে রয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অপশন বলতে পারি। যখন অঙ্ক শিখবে তখন কিন্তু ঝটপট প্রশ্নের মধ্যে দিয়েই কাটাকুটি করে একদম কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এগুলো করতে পারবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। ওকে, তারপরে দেখো 7 দাগ। 7 দাগে কি রয়েছে দেখো, A:B:C দেওয়া আছে, তাহলে A:B:C দেওয়া আছে, মান বের করতে হবে কিসের, এটার মান বের করতে হবে। তোমাদের দেখো একটা কথা আমি বলে দিয়েছিলাম শুরুতেই, যখন যে কোনো রেশিওর কোনো মান দেওয়া থাকবে সেই মানকে আমরা যে আনুপাতিক মান হিসাবে একটা ইকুয়েশনে বসিয়ে বা অন্য কোনো জায়গায় বসিয়ে ক্যালকুলেশন করতে পারি, ঠিক এখানেও দেখো তাহলে এ এর মান আমরা কত লিখতে পারি, এ এর মান আমরা 2 লিখতে পারি, বি এর মান আমরা লিখতে পারি 3, আর সি এর মান কত লিখতে পারি, 4 লিখতে পারি। বোঝা গেল? তাহলে সেই মান বসিয়ে আমরা ওখানে একটা রেশিও তৈরি করে নেব। তাহলে এখান থেকে দেখো এ মানে কত হচ্ছে, এ মানে 2, বি মানে কত 3, আবার এখানে বি মানে কত 3, আবার সি মানে কত 4, আবার সি মানে হচ্ছে 4, এ মানে আবার কত 2 হলো। তাহলে এখান থেকে আমরা কি করব, সরল রেশিও তৈরি করব। আমরা চাইলে এখান থেকে কাটাকুটি করে নিতে পারতাম, কোনো দরকার নেই, ছেড়ে দাও। তাহলে আমরা এখান থেকে জানি যে লসাগু করলে 3, 4 আর 2 লসাগু করলে কত হয়, 12 হয়, 12 হয়। ওকে, তাহলে 12 দিয়ে প্রত্যেকটাকে আমরা গুণ করে দিলাম। তাহলে 12 দিয়ে গুণ করলে দেখো এই 3-এর সঙ্গে 12 ভাগ হয়ে গেলে কত হবে, 4 হবে। 4-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 8 হয়। বা 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয়, 3, 3-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 9। 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 4 6 কত 24। তুমি চাইলে আগে কেটেও নিতে পারতে, কোনো অসুবিধা হতো না। কাটলে এখানে 2 থাকতো, উপরে 2, 12 দুগুণে 24 এমনি হয়ে যেত। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখো এই যে রেশিওটা পেলাম দেওয়া আছে ভগ্নাংশে, তার মান আমরা কত পেলাম, 8:9 কত 24 পেলাম। ওকে, তাহলে দেখো কোথায় রয়েছে, অপশন সি তে রয়েছে 8, 9 আর কত 24। তাহলে আমরা বলতে পারি অপশন সি ইজ দ্য রাইট অপশন বলতে পারি। দেখো তুমি যখন অঙ্ক শিখবে কত সহজভাবে করতে পারবে, কারণ কনসেপ্ট জানা সবার আগে দরকার। অঙ্কের যদি কনসেপ্ট ঠিক না থাকে তোমরা কিন্তু কোনোদিন পরীক্ষার সময় ঠিকঠাক করে নামিয়ে আসতে পারবে না, এবং অঙ্ক সম্পর্কে তোমাদের সবসময় কি হবে, তালগোল পাকিয়ে যাবে সবসময়। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট নাও, সেই চ্যাপ্টার ওয়াইজ ভালো করে করো, তারপর প্র্যাকটিস সেট করো। এটা করলে দেখবে যে, আর মক টেস্ট দাও, এটা করলে দেখবে আর অঙ্কে সেই ভয়টা থাকবে না। আর যত প্র্যাকটিস করবে ক্যালকুলেশন তত ফাস্ট হবে। ওকে, চলো পরে কোশ্চেন। দেখো আরেকটা কোশ্চেন, দেখো এই টাইপের অঙ্ক আমরা একটু আগে করিয়ে এলাম। তাহলে কি করিয়ে এলাম এখান থেকে, যদি গুণ আকারে থাকে তাকে আমরা ভাগ আকারে করতে পারবো 1/, আকারে কনভার্ট করে দিয়ে। তাহলে এখান থেকে আমরা বের করলাম কি, A:B:C বের করবো। তাহলে A:B:C সমান সমান কত, এখানে 2 রয়েছে মানে কত হবে, 1/2, এখানে 3 রয়েছে মানে কত, 1/3, এখানে 4 রয়েছে মানে কত, 1/4। ওকে, তাহলে এদেরকে কি করব আমরা, এদেরকে আমরা এই যে হরের লসাগু করে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো, 2, 3 আর 4-এর লসাগু করলে কত পাই আমরা, 12 পাই। তাহলে এই 12কে কি করলাম, প্রত্যেকটা দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হয়। 3 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 দিয়ে ভাগ করলে কত, 3 হয়। তাহলে আমরা মান কত পেলাম, পেয়ে গেলাম 6, 4 আর 3 পেয়ে গেলাম, মানে অপশন সি ইজ দ্য রাইট অপশন আমরা বলতে পারি। ওকে, একদম সিম্পল অঙ্ক, বাট এগুলো তোমাদের কিন্তু জানতে হবে। চলো পরেরটা দেখো। দেখো আরেকটা অঙ্ক রয়েছে এখানে, 1/x, 1/y আর 1/z দ্যাট ইজ ইকুয়াল টু কত, 2:3 কত 5 দেওয়া আছে। তোমাকে মান বের করতে হবে শুধুমাত্র এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তাহলে একটা রেশিও যখন মাঝখানে কি সিম্বল রয়েছে, মাঝখানে দেখো ইকুয়াল সিম্বল রয়েছে, মানে সমান সিম্বল রয়েছে, তাহলে তুমি লেফট সাইডে যা করবে রাইট সাইডেও একই জিনিস তুমি করতে পারো এই ক্ষেত্রে। ওকে, মানে লব হরকে আমি এখানে একই করা মানে গুণ বা ভাগের ক্ষেত্রে বলা হচ্ছে, নট যোগ বিয়োগ। ওকে, তাহলে এখানে দেখো যখন আমরা 1/x থেকে শুধুমাত্র যদি আমরা এক্স বের করতে চাই, তাহলে এটাকে উল্টে দিলেই পেয়ে যাবো। তাহলে এই পার্টটাকে আমরা কি করলাম, এই পার্টটাকে টোটালি আমরা কি করলাম, উল্টে দিলাম। বাঁ দিকেরটাকে উল্টে দেওয়া মানে কত হচ্ছে দেখো, x:y কত জেড। এবার তাহলে একই রকম ভাবে এটাকেও তোমার তখন উল্টে দিতে হবে, মানে 1/, আকারে কনভার্ট করতে হবে তখন। তাহলে এটা সমান সমান তখন আমরা লিখতে পারি 1/2 কত, 1/3 কত, 1/5 লিখতে পারি। বোঝা গেল? আর কিছুই না। মানে এখানে 1/, আকারে আছে, এবার সিম্পল শুধুমাত্র সেই মানগুলো বের করতে হলো, ডান দিকে 1/, আকারে চেঞ্জ করে দিলেই হয়ে গেল। তাহলে এখানে কত, প্রত্যেকটা দেখো হরের লসাগু করে দিই, 2, 3 আর কত 5, লসাগু করলে 3 5 15 মানে 30 হচ্ছে। দেখো 2 দিয়ে 30-কে ভাগ করলে আমরা কত পাবো, 15 পাবো। 3 দিয়ে ভাগ করলে কত পাবো, 10। 5 দিয়ে ভাগ করলে 6 পাবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 5, 10 আর কত 6। কোথায় আছে দেখো, 5, 10, 5 বলছি কেন, সরি, 15, 10, 6, মানে অপশন বি তে রয়েছে। দেখো অপশন কোথায় রয়েছে, বি তে। ওকে, তাহলে এখান থেকে এই টাইপের প্রশ্ন তোমার আসতে পারে। যদি এখানে যদি ধরো এখানে যে, এখানে যদি ভগ্নাংশ থাকতো তাহলে সেই ভগ্নাংশটা উল্টে যেত, আর যেহেতু সিম্পল সংখ্যা রয়েছে এই জন্য 1/, আকারে কনভার্ট হয়ে গেল। চলো পরেরটা দেখি, 10 নাম্বার।
10 নম্বরে কি বলছে, এক্স ইস টু ওয়াই সমান সমান দেওয়া আছে, কত দেওয়া আছে, এই ভ্যালু দেওয়া আছে, তোমাকে মান বের করতে হবে কোনটা, এটা ইস টু এটা বের করতে হবে। শুরু থেকে আমি বলেছি, বারবার বলেছি, যদি কোনো আনুপাতিক মান দেওয়া থাকে, এক্স এর মান যেমন কত রয়েছে এখানে 3, ওয়াই এর মান কত 4, সেই মান ধরে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এখানে মান বসিয়ে দাও, মান বসিয়ে দিলে আমরা কত 7 ইন্টু কত পাচ্ছি 3, প্লাস 3 ইন্টু কত 4 পাচ্ছি। ওকে, মান বসিয়ে দিলাম, এখানে কত 7 ইন্টু কত এক্স এর ভ্যালু কত 3, মাইনাস, এখানে দেখো একই জিনিস, এখানে প্লাস ওখানে মাইনাস, শুধু আর কত 3 ইন্টু কত 4, এটাকে ক্যালকুলেশন করে দাও। তাহলে ক্যালকুলেশন করলে আমরা 3 সাথে 21, 3 4 12, তাহলে 21 আর 12 যোগ করলে আমরা 33 পাই, এখানে 33 পাচ্ছি। আর এখানে কত পাচ্ছি 3 সাথে 21, তার থেকে 12 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 9 পাচ্ছি, দেখো 9। ওকে, তাই দুটোকেই দেখো 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে এটা 11 হয়, এখানে কত হয় 3 হয়, তাহলে 11 ইস টু কত হচ্ছে 3, তাহলে 11 ইস টু 3 মানে অপশান সি হচ্ছে রাইট অপশান। ওকে, তাহলে দেখো খুব সহজভাবে আমরা যদি এখান থেকে জানতে পারি যে এই রেশনাল ভ্যালু ধরে আমরা ক্যালকুলেশন করতে পারি, তাহলে কিন্তু সহজেই মান বসিয়ে আমরা উত্তর পেয়ে গেলাম। চলো এরপরেরটা দেখি আবার। দেখো আরেকটা রয়েছে এখান থেকে, যে এখানে যে 4-এর অনুপাত, 4-এর পাওয়ার কত 3.5, 4-এর পাওয়ার কত 3.5, এর সঙ্গে কোনটা রেশিও করতে হবে, এর সঙ্গে রেশিও করতে হবে 2-এর পাওয়ার কত 5, এই রেশিও করতে হবে। ওকে, তো 2-এর পাওয়ার 5, তাহলে এখান থেকে দেখো আমাদের এই ক্ষেত্রে সবসময় কি দেখো 4-এর পাওয়ার, পাওয়ার যেহেতু এখানে পয়েন্টে রয়েছে, তাহলে পয়েন্ট থাকলে একটা বেস মান পাওয়ারে যখন থাকে সেই বেস মান ততবার গুণ হয়। যেমন কি 3-এর পাওয়ার 3 মানে বা 4 মানে, এটা মানে হচ্ছে 3-কে 4 বার গুণ, ইন্টু 4 বার গুণ। ওকে, 3-এর পাওয়ার 2 মানে কত 3 2 বার গুণ, মানে বেস মান ততবার গুণ হয়। তাহলে এখানে কি রয়েছে, এখানে দেখো তোমার মান রয়েছে কিসে, পাওয়ার রয়েছে পয়েন্টে, এই জন্য ওটাকে আমরা সিম্পল সংখ্যায় করবো। আর যদি আমাদের এখানে বেস ইকুয়াল করতে পারি সেটা আরো ভালো হয়ে গেল। তাহলে এখানে দেখো 4-কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তার পাওয়ার কত রয়েছে এখানে 3.5 রয়েছে। ওকে, আর এটা ডান দিকে কত 2-এর পাওয়ার কত 5। তাহলে আমরা কি জানি, এই পাওয়ারের পাওয়ার কি হয়, পাওয়ারের পাওয়ার গুণ হয়। তাহলে 3.5 আর 2 গুণ করলে কত পাবো আমরা 7 পাবো। তাহলে 2-এর পাওয়ার কত হয়ে গেল 7 হয়ে গেল, আর এখানে কত 2-এর পাওয়ার কত হয়ে গেল 5 হয়ে গেল, রাইট। তাহলে এখানে 2-এর পাওয়ার 5, আর ওখানে কত 2-এর পাওয়ার 7, এখানে কত 2-এর পাওয়ার 5। দেখো 2-এর পাওয়ার 7 মানে তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখছি, 2-কে 7 বার গুণ, মানে 2 গুণ 2 গুণ 2 এরকম করে করে মোট কতবার 7 বার গুণ হবে, বোঝা গেল। আর ডান দিকে কত থাকবে, ডান দিকে থাকবে দেখো 2 কতবার গুণ, 2 এরকম 5 বার গুণ থাকবে, 2 5 বার গুণ থাকবে। কারণ এখানে 2 এর পাওয়ার 7, এখানে 2 এর পাওয়ার 5। তাহলে এখান থেকে যখন তুমি রেশিও রেসপেক্টে যখন কাটাকুটি করবে, তখন এখান থেকে দেখো 1 2 3 4 5টা 2 কেটে যাবে। কেন, কারণ ডান দিকে 5টা 2 রয়েছে, ডান দিকে 5টা 2 রয়েছে, এই 5টা 2 কেটে যাবে। তাহলে এখানে দুটো 2 থাকবে, 2 গুণ 2 থাকবে, মানে এখানে থাকবে 4, আর এখানে থাকবে সব কেটে যাওয়া, মানে কত থাকলো 1 থাকলো। তাহলে এখানে 4:2 কত হলো 1 হলো। কিন্তু আমরা তো এত বোঝানোর জন্য করছি, বাট আমরা পরীক্ষার সময় এতটা করব না। আমরা দেখব যে একই যদি বেস মান, এখানেও বেস কত রয়েছে 2, এখানেও বেস কত 2, তখন আমরা দেখব যে বড় কোথায় রয়েছে, একই বেস রয়েছে, বড় এখানে 7, কত বেশি 2 বেশি। তাহলে এই বেস মান 2 আর পাওয়ারের ডিফারেন্স কত 2, 2 বসিয়ে দিলাম। আর এখানে যেখানে কম পাওয়ার থাকবে সেটা টোটালি কেটে গিয়ে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, এটা কত হয়ে গেল 1। তুমি একবারে 4:2 কত 1 বলে দেবে। ওকে, এখান থেকে আমরা কত পেয়ে গেলাম 4:1। কারণ এগুলো যখন বুঝবে তখন কিন্তু জাস্ট মানে এক লাইনে ক্যালকুলেশন হয়ে যাবে, কিন্তু সবার আগে এই জিনিসগুলো বোঝা দরকার। তাহলে এখানে আমরা 4:2 কত পেলাম 1 পেলাম, মানে অপশান এ হবে দেখো সঠিক অপশান পাবে হবে। ওকে, চলো পরের কোশ্চেন। দেখো এখানে 1/5 ইস্টু কত 1 বাই কত এক্স, ডাবল ইস্টু কি দেওয়া আছে এখানে 1/x, আর এখানে কত 1/1.25 দেওয়া রয়েছে। ওকে, তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করব। দেখো একটা জিনিস খেয়াল করবে, যখন ডাবল ইস্টু দেওয়া থাকে সেটা সবসময় ইকুয়ালের কাজ করে, মানে সমান সমান হিসাবে কাজ করে। তাহলে এটাকে আমরা 1/5:1/x দ্যাট ইজ ইকুয়াল টু 1/x ইস্টু কত 1/1.25 লিখতে পারি। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা এখানে সব 1/1 আকারে রয়েছে না, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে 1 আকারে যেটা যেহেতু রয়েছে, এটাকে আমরা লব হরকে চেঞ্জ করে দিই। কারণ লব হরকে আমরা কি করতে পারি, প্রত্যেকটা মানকে একই রকম ভাবে লব উপরে লব, যদি এখানে যদি লব হর চেঞ্জ করি, প্রত্যেকটার মানকেই লব হর চেঞ্জ করে আমরা সেম ভ্যালু পাই। তাহলে এই জায়গায় যদি 1 নিচে আনলে ভ্যালুলেস হয়ে যাবে, এই জন্য আমরা এখান থেকে লিখতে পারবো যে 5:2 কত এক্স, ওকে, আর ডাবল ইস টু কত
এক্স ইস টু কত 1.25। তাহলে আমরা অনুপাতের ক্ষেত্রে কি জানি যে পাশের দুটোর গুণফল আর মাঝের দুটোর গুণফল সমান হয়, সমান হয় এটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কত 5 ইন্টু কত 1.25 বলতে পারি, 1.25 বলতে পারি। তাহলে আমাদের বের করতে হবে কি, এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স মানে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা, 125 গুণ 5 করলে 625 পাচ্ছি। সবসময় মনে রাখবে যখন বর্গমূল করবে বা স্কোয়ার করবে সবসময় ভাববে যে প্রথমে পয়েন্ট নেই, পয়েন্টের ক্যালকুলেশনটা পরে করব আমরা, এই পয়েন্টের পর দুই ঘর ওটা সবার পরে করব। তাহলে দেখো 625-এ রুট করলে আমরা কত পাবো, পাবো আমরা +-25। কিন্তু অপশানগুলোর দিকে খেয়াল করো, শুধুমাত্র প্লাস মানটাই নিয়েছে, তো তার ফলে আমাদের আর প্লাস মাইনাস লেখার কোনো দরকার নেই। তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো আমরা, 25 পাবো। কিন্তু দেখো পয়েন্টের পরে যে পয়েন্ট রয়েছে না, পয়েন্টের পরে কত ঘর রয়েছে, দুই ঘর। তাহলে মনে রাখবে যে পয়েন্টের পরে যদি দুই ঘর থাকে, যে প্রতি দুই ঘরের জন্য রুট করলে অর্ধেক ঘর হয়ে যায়, মানে এক ঘর হবে। 4 ঘরের জন্য দুই ঘর, 6 ঘরের জন্য 3 ঘর, মানে রুট করার সময় পয়েন্টের পরে নর্মাল যত ঘর থাকবে রুট করলে অর্ধেক ঘর হয়ে যাবে, আর স্কোয়ার করলে ডাবল ঘর হয়ে যাবে। তাহলে এখানে পয়েন্টের পরে দুই ঘর রয়েছে, এখানে পয়েন্টের পরে আমরা কত এই এক ঘর রাখছি ডান দিকে। তাহলে এখানে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম, 2.5 পেলাম। যখন অঙ্ক বুঝবে এগুলো কিন্তু দেখেই, মানে এই সংখ্যা দেখেই তুমি কিন্তু কয়েক সেকেন্ড মাত্র সময় লাগবে, কিন্তু এই কনসেপ্টটা তার আগে কি ভাবে এলো সেটা কিন্তু জানতে হবে। ওকে, চলো পরেরটা দেখি আমরা। দেখো আরেকটা এখানে ইকুয়েশন দেওয়া আছে যে এ বি সমান সমান 36 হলে নিচের কোনটি সঠিক, মানে এই অপশন চারটের মধ্যে কোনটা সঠিক হবে। এই যে কোনো ইকুয়েশন থেকে যদি তোমাকে বলে যে নিচের কোন অপশনটি সঠিক, সবসময় এই ক্ষেত্রে কি করবে, অপশন টেস্ট করবে। কি বললাম, কোনো ইকুয়েশনের রেসপেক্টে যদি বলে নিম্নের কোন অপশনটি সঠিক, তখন তোমরা সবসময় কি করবে, অপশন টেস্ট করবে। তাহলে অপশন টেস্ট মানে কি, তোমাকে এই কোন অপশন থেকে এ বি সমান সমান তুমি 36 পাবে সেটা তোমরা দেখবে। তাহলে আমরা দেখো যদি যখন আমাদের অনুপাত এই যে মাঝখানে ইকুয়াল মানে কি, মাঝখানে ইকুয়াল থাকা মানে সেটা ডাবল ইস্টুর কাজ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি, পাশের দুটোর গুণফল আর মাঝের দুটোর গুণফল সমান, দেখো এই অপশন এতেই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে পাশের দুটো গুণ করা মানে এ আর বি গুণ করছি মানে এ বি হচ্ছে, আর কি করছি, আর এটা গুণ করছি মানে কত হচ্ছে, এখান থেকে 4×9 কত 36। এটাই দেখো ইকুয়েশন রয়েছে, এটার সঙ্গে এটা ম্যাচ করে গেল, এটার সঙ্গে এটা ম্যাচ করে গেল। তার ফলে আমরা কি বলতে পারি, অপশন এ সঠিক অপশন বলতে পারি। বাকি দেখো একটাও আর ম্যাচ করবে না, তোমার এখানে অপশন এটা পরেও থাকতে পারতো, কিন্তু তুমি পরপরই করে নাও কোনো অসুবিধা, কারণ এগুলো জাস্ট দেখেই হয়ে যায় এখানে। তাহলে এই দুটো গুণ করলে দেখো এটা হবে না, 9b আর 4a এটা পসিবল না। দেখো আর একটাও হবে না, এখান থেকে গুণ করলে 3a পাচ্ছ, এখান থেকে কত পাচ্ছ 18b পাচ্ছ, এটাও সম্ভব না। আর কোনো অপশনই হবে না, যেহেতু একটা হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, সবসময় অপশন টেস্ট করব। চলো পরেরটা দেখি। দেখো আরেকটা খুব ভালো অঙ্ক রয়েছে যে a:b, c:d আর e:f এর ভ্যালু কত দেওয়া আছে, 1:2 দেওয়া আছে। তোমাকে মান বের করতে হচ্ছে কিসের, এই মানটা বের করতে হবে। দেখো দেখো এই টাইপের অঙ্ক যদি আমি এমনি করতে যাই তাহলে অনেক ক্যালকুলেশন চলে আসবে, আমরা সেগুলো করব না, আমরা একদম টেকনিক্যালি করব। ওকে, তাহলে টেকনিক্যালি করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো তোমরা খেয়াল করো, এখানে যখন এই যে পরপর দেখো অঙ্কের সেট আপটা দেখো, যে a:b, c:d, e:f, তারপরে gh, এরকম পরপর যত কিছু থাকতে পারতো। ওকে, ঠিক তার রেসপেক্ট ওখানে ওরকম ভাবে বলবে। তাহলে যদি এই প্রত্যেকটা যদি একই মান দেওয়া থাকে, তখন মনে রাখবে যে এর আনসার হয় এই যা দেওয়া আছে 1:2 হবে, 1:2 হবে, অথবা 2:1 হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, হয় এই রেশিওটা সেটাই থাকবে, না রিভার্স হয়ে যাবে, যে কোনো একটা উত্তর হবে। কিন্তু আমরা কখন সেটাই হবে আর কখন রিভার্স হবে আমরা কি করে বুঝবো এটা। তোমরা মনে রাখবে যখন এখানে কি দিয়ে শুরু হচ্ছে, এখানে মান যখন এ দিয়ে শুরু হচ্ছে, উত্তর যেখানে চেয়েছে সেখানেও দেখো এ দিয়ে শুরু হচ্ছে, মানে এর সঙ্গে বাকি কি আছে দেখার দরকার নেই, তুমি দেখবে যে এখানেও এ দিয়ে শুরু, এখানেও এ দিয়ে শুরু, দ্যাট মিনস আর ঘুরবে না, মানে এটাই উত্তর হয়ে যাবে। তখন তখন আর এটা হবে না। বোঝা গেল? কারণ এখানে এ দিয়ে শুরু আর এখানে কি এ দিয়ে শুরু, বাকি আর কিচ্ছু দেখবে না, ওর সঙ্গে কি রয়েছে না 3, 4, 5, 10 যা থাকে থাকুক। তাহলে এখানেও প্রথমে এ আছে, মানে এই যা আছে অপশন যেটা মানে প্রশ্নে দেওয়া আছে সেই রেশিওটা কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে, মানে কত 1:2 উত্তর হয়ে গেল, মানে অপশন কি হচ্ছে, অপশন এ হবে। টেকনিক্যালি তুমি এরকম ভাবে এটা দেখবে। ওকে,
ঠিক দেখো এই টাইপের আরেকটা অঙ্ক আমি দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেজন্য। দেখো পরেরটা দেখো এবার। তাহলে পরেরটা কি বলে দিয়েছে দেখো, পরেরটা বলে দেওয়া আছে একই রকম ভাবে দেখো পি কিউ আর এস টি ইউ তার একটা সেম ভ্যালু দেওয়া আছে কত 2:3, মানে একই ভ্যালু দেওয়া আছে। তোমাকে মান বের করতে বলছে কি যে এম কিউ এন এস। এই দেখো এবার হয় আনসার কি বললাম, আনসার বললাম হয় এখান থেকে 2:3 হবে, অর কি হবে, অথবা 3:2 হবে। এবার কোনটা হবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন এখান থেকে। তাহলে এখানে পি দিয়ে শুরু, কি দিয়ে শুরু, পি দিয়ে শুরু। আর এখানে কি দেখো কিউ দিয়ে সেকেন্ড মান কি রয়েছে, কিউ রয়েছে এখানে। আর এখানে দেখো কিউ দিয়ে শুরু হচ্ছে, আর পিটা দেখো পরে, এই পি কিন্তু পরে রয়েছে, এটা পি কোথায় পরে রয়েছে। তার মানে এই ক্ষেত্রে তাহলে আমাদের উত্তর কি হবে, যা এখানে দেওয়া রয়েছে তার রিভার্স হয়ে যাবে, মানে আগেরটা এখানে চলে আসবে, পরেরটা এখানে চলে আসবে। ওকে, মানে 3:2 কত হবে 2। তাহলে এই ক্ষেত্রে আমরা 3:2 কি বলবো, সঠিক উত্তরে বলবো। তাহলে এখান থেকে কি, মানে দেখেই জাস্ট দেখবে আর উত্তর করবে জিকের মতো, আর কিছুই না। তাহলে যেহেতু এখানে পি প্রথমে রয়েছে আর এখানে পি প্রথমে নেই, মানে পি পরে আছে, এই যে পি পরে আছে আর এখানে প্রথমে আছে, তখন কি হয়ে যাবে, ঘুরে যাবে, মানে এটা তখন কি হয়ে যাবে 3:2 কত হয়ে যাবে 2 হয়ে যাবে, না আগেরটা পরে পরেরটা আগে। তাহলে উত্তর কত হচ্ছে দেখো, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে এই টাইপের অঙ্ক আসলে যেন মানে জিকের মধ্যে উত্তর করা চাই। চলো পরেরটা দেখবো আমরা। দেখো আরেকটা রয়েছে এখানে a:b সমান সমান b:c দেওয়া রয়েছে, আবার মান বের করতে বলছে কোনটা, এটার মান বের করতে বলছে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, এই ইকুয়েশন থেকে দেখো আমরা লিখতে পারি পাশের দুটোর গুণফল আর মাঝের দুটোর গুণফল সমান লিখতে পারি আমরা। এটা আমি বারবার বলছি তোমাদের, একদম শুরুতেই বলেছিলাম। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, এসি লিখতে পারি, এটা লিখতে পারি। মানে এই মান কি করব আমরা, এই যেখানে বের করতে বলছে সেই মানে আমরা ইনপুট করব আমরা। বোঝা গেল? তাহলে বি স্কোয়ারের ভ্যালু কত, এসি। তাহলে আমি এখানে লিখতে পারি দেখো a⁴ ইস টু এই বি স্কোয়ারকে আমরা কি করব, এই মান বসানোর জন্য আমরা, সরি b⁴ কে মান বসানোর জন্য আমরা বি স্কোয়ারে কনভার্ট করব। মানে কিভাবে সেটা দেখো, বি স্কোয়ার তার পাওয়ার 2 করে দিতে পারি আমরা। মানে এই যে b⁴ কে আমরা কি করলাম, বি এর পাওয়ার 2 তার হোল পাওয়ার 2, মানে পাওয়ারের পাওয়ার গুণ হয়ে গিয়ে কিন্তু আবার 4 হলো, কারণ সেম জিনিসটা তোমাকে রাখতে হবে। তাহলে এখানে দেখো এই ভ্যালুটা আমরা এইটা মান বসিয়ে দিতে পারি আমরা, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, a⁴ ইস টু কত, এসি। দেখো আমি একদম টোটালি সুন্দর করে বোঝানোর জন্য করছি, লাইন কিন্তু কমাচ্ছি না, পরপর সেটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য করছি। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি a⁴ ইস টু স্কোয়ারটা দেখো এর উপরেও পড়বে, সি এর উপরেও পড়বে, তাহলে এখান থেকে কত এ স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে। তুমি যদি কাটাকুটি করো পাওয়ার এখানে 2 রয়েছে আর এখানে 4, মানে এ স্কোয়ার থাকলো, তাহলে আলটিমেট উত্তর কত হবে, এ স্কোয়ার ইস টু কত হলো, সি স্কোয়ার হলো। যখন তুমি অঙ্ক বুঝবে তখন লাইন কিন্তু 2 লাইনে অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখো কোন অপশনটা পাচ্ছি, অপশন পাচ্ছি আমরা কত, এ স্কোয়ার আর সি স্কোয়ার। এ স্কোয়ার কোথায় রয়েছে, এটা অপশন সি তে রয়েছে। দেখো অপশন সি আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। দেখো কত সহজভাবে আমরা অঙ্কগুলো করতে পারছি, কেন, কারণ আমরা কনসেপ্টগুলো তো আগে জেনে গেছি সেজন্য। চলো পরেরটা দেখবো আমরা। দেখো এখান থেকে দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগে অলরেডি করেছি। তোমাদের একটু আগে আমি কি বলেছিলাম, যখন মাঝখানে ইকুয়াল রয়েছে সবগুলো আর মাঝখানে বাই আকারে থাকলে, মানে কোনো লেটারের বাই আকারে থাকলে সেটাই তার আনুপাতিক মান হয়। তাহলে এ এর আনুপাতিক মান কত 2, বি এর আনুপাতিক মান কত 3, সি এর আনুপাতিক মান কত 5। তাহলে আমরা এখান থেকে জাস্ট মান ইনপুট করে দেবো, আর কিছুই না। তাহলে মান ইনপুট করলে দেখো এ প্লাস বি প্লাস সি মানে 2 যোগ 3 যোগ কত 5 বাই সি মানে কত 5 রয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5 আর 3 8 আর 2 কত 10, 10/2 কাটাকুটি করে দাও, এখানে দেখো 2 হচ্ছে। তাহলে কত পেলাম আমরা উত্তর, 2 পেয়ে গেলাম। অপশন এ হচ্ছে সঠিক অপশন। দেখো তুমি যদি শুধু জিনিসগুলো যদি জানো তাহলে কত কম সময় করতে পারবে। ওকে, চলো পরেরটা দেখি আমরা। দেখো আরেকটা অঙ্ক রয়েছে এখান থেকে এ এর 2/3। তাহলে এ এর মানে কি গুণ, এ ইন্টু কত 2/3 সমান সমান বি এর 75%। তাহলে বি এর 75% মানে 75 বাই কত 100। এটা করলে দেখো আমরা 3/4 পাই। তাহলে আমরা বলতে পারি বি এর কত 3/4 সমান সমান সি এর কত, এটা মানে আমরা লিখতে পারি 6/10 লিখতে পারি, মানে কত, এখান থেকে দেখো 3 আর কত 5 বলতে পারি। তাহলে এটাকে 3 আর 5 বোঝা গেল। 6/10 মানে আমরা কত বলতে পারি, 3/5। মানে এখানে বাই কত করে দিলাম আমরা, 10 করে দিলাম পয়েন্ট তুলে দিয়ে। কাটাকুটি করলে দেখো কত হচ্ছে 3/5। দেখো এই সেই ভগ্নাংশে রয়েছে, ভগ্নাংশ থাকলে আমরা কি করব, এ ইস টু বি ইস টু সি বের করলে উল্টে দেবো আমরা, ব্যাস হয়ে গেল। এখান থেকে এ ইস টু বি ইস টু সি হয়ে গেল। তাহলে উল্টে দেওয়া মানে উপরে 3 গেল নিচে 2 আসলো, তাহলে 3 বাই কত 2,
4/3 আর উপরে কত 5/3। এবার আবার সেই একই রকম ব্যাপার, হরের কি করবো আমরা, লসাগু করবো। তাহলে 3 আর 2 এর লসাগু করলে কত হয়, 6 হয়। প্রত্যেকটাকে তুমি কি করবে, 6 দিয়ে গুণ করে দেবে, মানে এই 6 দিয়ে প্রত্যেকটার সঙ্গে গুণ হচ্ছে, এই জন্যই ব্র্যাকেট দেওয়া, ঠিক আছে। দেখো 2 দিয়ে যখন এটাকে ভাগ করবে 6 কে, পাবে কত 3, 3 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 9 হবে। এই 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 পাবে, 2 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে, 8 হবে। 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 হবে, 2 এর সঙ্গে 5 গুণ করলে কত, 10 হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 9:8 কত 10। কোথায় গেল দেখো, 9:8 মানে অপশন বি তে রয়েছে। ওকে, তো 18 দাগের অঙ্কটাও শেষ হয়ে গেল। এরপরে দেখো আমরা 19 দাগে আরেকটা অঙ্ক রয়েছে। দেখো তোমাদের অলরেডি আমি মিশ্র অনুপাত শিখিয়ে এসেছি, ভেরি সিম্পল অঙ্ক মিশ্র অনুপাত। এখান থেকে মিশ্র অনুপাতে কি রয়েছে, আমরা একটু আগে বললাম যে প্রথম পদ গুণ করব, দ্বিতীয় পদ গুণ করে আমরা একটা মিশিয়ে অনুপাত তৈরি করব। তাহলে প্রথম পদ কত রয়েছে, 2। এখানে প্রথম পদ কত রয়েছে, 4 রয়েছে, ইন্টু 4। এখানে প্রথম পদ কত, 6, ইন্টু কত 6 অনুপাত। পরেরটা কত দেখো, পরেরটা রয়েছে 3, 5 আর কত 7। তাহলে 3 ইন্টু 5 ইন্টু কত 7। যতটা কাটাকুটি যায় কেটে দাও, ওকে, কেটে দাও। তাহলে এখান থেকে দেখো আমরা কাটতে পারছি 3 আর এটা 2, আর কি কাটতে পারি না। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 ইস্টু কত পাচ্ছি আমরা, 5 7 35। তাহলে এখান থেকে এই যে তিনটে অনুপাত রয়েছে, এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত আমরা কত পাচ্ছি, এর মিশ্র অনুপাত পাচ্ছি আমরা 16:35। দেখো অপশন কোথায় রয়েছে, এখানে 16 কত 35। ওকে, চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো 20 দাগে কি বলছে, একটি ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত কত। গতিবেগের অনুপাত চেয়েছে। তাহলে একটা ঘড়ি কেমন হয়, দেখো একটা ঘড়িতে যখন আমরা যে ঘড়ি যদি দাগ কাটি, তাহলে এখানে কত হয়, 12 হয়। তারপরে এখানে কত হয়, 6, এখানে 3 আর এখানে কত 9, আমরা এটা জানি। মাঝখানে কি হয় দেখো, এখানে 1 থাকে, এখানে কত 2, মানে 1 2 3। তাহলে এখানে কত হয় 4, এখানে কত 5, এখানে কত 7, এখানে কত 8, এরকম ভাবে হয়। এখানে কত 10 আর এখানে কত হচ্ছে 11, ঠিক এরকম ভাবে আমাদের হয়। তাহলে কেন এরকম আমি আঁকলাম, কারণ তোমাদের শুধুমাত্র এটার সঙ্গে এইটা করব, যে আমরা এটি ঘড়ির মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা করবো। আমরা এখানে টোটাল যা যা কোশ্চেন হয়, যে 3টে কোশ্চেন হয়, 3টে কোশ্চেনে কিন্তু এখানে আলোচনা করব আমরা। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটা, কোনটা মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা। আগে তোমাকে জানতে হবে যে কোন কাঁটা দ্রুত চলে। তাহলে মিনিটের কাঁটা ঘন্টার থেকে দ্রুত চলে, মানে ওর বেগ বেশি। কেন, কারণ এখান থেকে দেখো গতিবেগের অনুপাত চেয়েছে, কি চেয়েছে, গতিবেগের অনুপাত। তাহলে কে দ্রুত চলে, মিনিটের কাঁটা দ্রুত চলে, মানে তার বেগ কিন্তু বেশি হবে। তাহলে মিনিটের কাঁটা যখন এখান থেকে ঘুরে, যখন এই পর্যন্ত দেখো 12 ঘর যাবে, মিনিটের কাঁটা যখন 12 ঘর যাবে, তখন ঘন্টার কাঁটা 1 ঘর যাবে না, তখন ঘন্টার কাঁটা 1 ঘর যাবে। তাহলে মিনিটের কাঁটা 12 ঘর গেল, মানে 12 দূরত্বে গেল বলতে গেলে, আর এখানে ঘন্টার কাঁটা তখন 1 দূরত্বে আসলো। তাহলে এদের গতিবেগের অনুপাত কত হচ্ছে, গতিবেগের অনুপাত হবে মিনিট ইস্টুকু ঘন্টার কাঁটা, ঘন্টা। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, 12 কত 1 হচ্ছে। কিন্তু এখানে দেখো আরো দুটো প্রশ্ন তোমাদের জানার দরকার হবে, সেটা কি, আরেকটা প্রশ্ন তোমাদের দরকার হবে, একই জায়গা থেকে আমি করিয়ে দিই তোমাদের। তাহলে মিনিট ঘন্টা করলাম, আরেকটা হতে পারে সেকেন্ড ইস্টু মিনিট। ওকে, সেকেন্ড ইস্টু মিনিট। ওকে, এটা। আর আরেকটা কি হতে পারে, আরেকটা কোশ্চেন হতে পারে দেখো এখান থেকে, যে সেকেন্ড ইস্টু কত ঘন্টা। ঠিক আছে, এই যে দুটো কোশ্চেন এখান থেকে হতে পারে, এই দুটো তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, যে তোমরা কমেন্টে জানাবে যে এর উত্তর কি হবে, এর আনসার কি হবে, তোমরা কমেন্টে জানাবে। কারণ আমি তোমাদের এখান থেকে করে দিলাম মিনিট আর ঘন্টার রেশিও করে দিলাম, আর সেকেন্ড আর মিনিটের কাটা, আর সেকেন্ড আর ঘন্টার কাটার গতিবেগের অনুপাত, মানে এদের গতিবেগের অনুপাত কি হবে, সেটা তোমরা যারা বুঝতে পেরেছো তারা এখান থেকে বের করে কমেন্টে আমাকে জানাবে যে এর সঠিক উত্তর কি। ওকে, যেখান থেকে তোমরা কমেন্টে আমাকে প্রত্যেকে জানাবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা দেখো এই পর্যন্তই থাকলো, এবং এরপরে আমাদের এই আজকে অনুপাত সমানুপাতের পার্ট 1 করলাম, আর পার্ট 2 করলে আমার টোটাল অনুপাত সমানুপাত কমপ্লিট হয়ে যাবে। ওকে,
এই দুটো পার্ট দেখবে ভালো করে। ঠিক তারপরে আমরা কি করব, তারপরে করব অনুপাত সমানুপাতের প্রশ্নের সমাধান করব, কারণ ওখানে খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরে প্রশ্ন আসে ওখান থেকে। ঠিক তারপরে চলে যাব আমরা কি পার্টনারশিপ বা অংশীদারি কারবার। ওকে, এটা করলে রেশিও প্রপোর্শনালে যা থাকবে সবই আমরা করতে পারবো। যে তোমাদের যদি ক্লাস ভালো লাগে তাহলে ক্লাস লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্টে জানাবে। এবং আমাদের যদি তোমরা যদি চ্যানেলটাকে আরও গ্রো করো তখন আমরা এভরিডে লাইভ ক্লাস আমরা আনতে পারবো। ওকে, তো সেই জন্য তোমাদেরও দায়িত্ব রয়েছে যে ভালো ক্লাস পাওয়ার জন্য, চ্যানেলটাকে আরও গ্রো করার জন্য। তাহলে আমরা কি করবো, এভরিডে তোমাদের জন্য ফ্রিতে এত সুন্দর সুন্দর ক্লাস প্রোভাইড করবো, তোমরা মানে পরীক্ষার জন্য প্রচণ্ড হেল্প পাবে। ওকে, এটুকু তোমাদের আমি অ্যাসিওর করতে পারি। তো আজকে এই পর্যন্ত থাকলো। আর তা যাওয়ার আগে আরেকটা কথা বলছি তোমাদের, সেটা হচ্ছে আমাদের যে এখন নতুন ব্যাচের জন্য অ্যাডমিশন চলছে। যে ৩টে ব্যাচ শুরু হচ্ছে নতুন, একটা রেলের জন্য ৬ তারিখে ব্যাচ শুরু হবে। স্পেশালি সায়েন্স, ম্যাথস, রিজনিং একদম রেল ওরিয়েন্টেড করানো হবে। এসএসসি জিডির জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে, এবং ডাব্লিউপি কেপি এটার জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে। বোঝা গেল? তো পিএসসির জন্য বা অলরেডি ব্যাচ ব্যাচ চলছে বা অন্যান্য ব্যাচ চলছে, তোমরা যারা আমাদের কোচিংয়ের সঙ্গে যোগাযোগ রাখতে চাও তারা কোন নাম্বারে ফোন করবে, যে 7718178338। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। এখানে ফোন করে ডিটেলস জেনে নেবে। আমাদের আবাসিক ব্যবস্থাও রয়েছে, আবাসিক রয়েছে, আবাসিক। এবং এই আবাসিক বোথ মেল অ্যান্ড ফিমেল, মানে এখানে মেল অ্যান্ড ফিমেলদের জন্য রয়েছে, মেল অ্যান্ড কি ফিমেলদের জন্য সব আলাদা আলাদা হস্টেল রয়েছে, থাকা খাওয়ার সব ব্যবস্থা রয়েছে, ফিজিক্যাল ট্রেনার রয়েছে, এবং খুব কম ফিজে তোমাদের একদম সাধ্যের মধ্যে যেটা রয়েছে সেইভাবেই তোমাদের সব পরিষেবা দেওয়া হচ্ছে। আর সব ইন্ডিভিজুয়াল আলাদা টিচার, সাবজেক্ট ওয়াইজ অল স্টাডি মেটেরিয়ালস আমরা দেবো এখান থেকে। যদি আমাদের গাইড মেনে তোমরা পরিশ্রম করো, যদি চাকরি পাওয়ার খিদে থাকে, সেইভাবে যদি আমাদের কথা শোনো, তাহলে সাকসেস পাবেই, এইটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। ওকে, তো চলো, যদি আবাসিকের সঙ্গে নতুন ব্যাচ শুরু হচ্ছে, আবাসিক বা বাড়ি থেকে জার্নি করে পড়তে পারো, কোনো ব্যাপার নেই। ওই হেল্পলাইন নাম্বার যেটা দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করে নেবে। চলো, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট আবার অনুপাত সমানুপাতের পার্ট 2-তে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।